আচ্ছা, নমস্কার। শুভ দ্বীপ্রহর। বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ দ্বারা ৪ দিনব্যাপী যে বিদ্যার্থী আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল, আজ ৩০শে সেপ্টেম্বর তার চতুর্থ তথা শেষ দিবস। বিগত দিনগুলির মতোই আজকেও ছাত্রছাত্রীরা তাদের আলোচনার মাধ্যমে আমাদের রাজ্য পশু ও মৎস্য সম্পর্কে আলোকপাত করার প্রচেষ্টায় ব্রতী হবে। আজকের আলোচনা সভায় দল ডি এবং দল জি দলগতভাবে যথাক্রমে রাজ্য পশু মেছো বিড়াল ও রাজ্য মৎস্য ইলিশ বিষয়ে সম্যক আলোচনা করবে। আমাদের ক্ষুদ্র প্রয়াস এই জীবগুলির অস্তিত্ব রক্ষার্থে যে সচেতনতা গড়ে তোলা দরকার তার সামান্যতম লক্ষ্য পূরণে সমর্থ হলেই আমরা নিজেদের ধন্য মনে করব। এখন আমি আমাদের বিভাগের অধ্যাপিকা শ্রীমতী জয়িতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত ভাষণ প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। জয়িতা। ধন্যবাদ মানবেশদা। শুভ অপরাহ্ন। আজ আমরা এই অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত সকলকে বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন। প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়কে, যার অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটিকে আমরা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছি। আমার হার্দিক অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি এবং চেয়ারপারসন ডক্টর সুপ্রতিম মুখার্জি মহাশয়কে। অতঃপর অভিনন্দন জানাই আমার সকল সহকর্মীদের এবং প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সেই সব ছাত্রছাত্রীদের যাদের নিরলস প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগ পরিচালিত ৪ দিনব্যাপী আলোচনা সভার আজ শেষ দিন। আলোচনার বিষয়বস্তু স্টেট অ্যানিমালস অফ ওয়েস্ট বেঙ্গল। এই আলোচনা সভায় প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক ও জেনারেল উভয় বিভাগের ছাত্রছাত্রীরাই অদম্য উৎসাহের সঙ্গে নিপুণভাবে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের বক্তব্য পরিবেশন করেছে। আজ সমাপ্তি পর্বে বিভাগ ডি এবং জি এই দুই দলের ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য পরিবেশন করতে চলেছে যথাক্রমে ফিশিং ক্যাট এবং ইলিশের ওপর। অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য, তাদের সাফল্য কামনা করি। আশা রাখি ভবিষ্যতেও এই ধরনের একাধিক অনুষ্ঠানের সাক্ষী থাকবে আমাদের এই মহাবিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কার। মানবেশদা, মানবেশদা, বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ জয়িতা। স্বাগত ভাষণের পরবর্তী পর্যায়ে আমি আমাদের বিভাগীয় অগ্রজা সহযোগী অধ্যাপিকা ডক্টর বুলু দাঁকে আজকের আলোচনা সভার আলোচনা নিরীক্ষক ডক্টর সুপ্রতিম মুখার্জিকে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মানবেশ মজুমদার। ডক্টর সুপ্রতিম মুখার্জি আজকে আমাদের মধ্যে রয়েছেন চেয়ারপারসন হয়ে। ডক্টর মুখার্জি সিঙ্গুর জেনারেল ডিগ্রি কলেজে গত ৬ বছর ধরে কর্মরত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে। উনি 2005-এ বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স পাস করেন এবং 2007-এ বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ডক্টর মুখার্জি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে স্ট্রাকচারাল বায়োলজি অ্যান্ড ইনফরমেটিক ডিভিশনে সিএসআইআর স্কলারশিপ নিয়ে 2008 থেকে 2012 পর্যন্ত গবেষণামূলক কাজ করে যান এবং 2013-তে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ডক্টর মুখার্জি ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ বায়োলজিতে গবেষণা চালিয়ে যাচ্ছেন। উনি ওয়েস্ট বেঙ্গল কোস্টের রেসিডেন্ট অ্যান্ড মাইগ্রেটরি মেরিন বার্ডসের স্ট্যাটাস, ডেন্সিটি এবং ডাইভার্সিটি নিয়ে গবেষণারত এবং এর জন্য উনি ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি থেকে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদন করে এনেছেন। ডক্টর মুখার্জি বিভিন্ন
ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে তার গবেষণামূলক বিষয় প্রকাশ করেছেন, যার কম্বাইন্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর 24.58। ডক্টর মুখার্জির এরিয়া অফ স্পেশালাইজেশন biochemistry and molecular biology and cell physiology, ecology and wildlife biology। ভবিষ্যতে ডক্টর মুখার্জি এগ্রিকালচারাল সিস্টেমের গ্রাউন্ড নেস্টিং বার্ডের পপুলেশন ডায়নামিক্স, ব্রিডিং ইকোলজি নিয়ে গবেষণা চালিয়ে যেতে আগ্রহী। এছাড়াও ডক্টর মুখার্জি ওয়াইল্ড লাইফ কনজারভেশন এর উপর আয়োজিত বিভিন্ন সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ওনার গবেষণামূলক বিষয় উপস্থাপন করেছেন। আরেকটি বিশেষ অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। উনি বিএসসিতে প্রথম স্থান অধিকার করার জন্য ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের ন্যাশনাল মেরিট স্কলারশিপ স্কিম 2005 to 2006 থেকে 6 ইয়ারে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। তাই এইরকম একজন ব্যক্তিকে আজকে আমরা চেয়ারপারসন হিসেবে পেয়েছি। এখন আমি ওনাকে 2-4 লাইন বলার জন্য অনুরোধ করছি। ডক্টর সুপ্রতিম মুখার্জি। ধন্যবাদ বুলুদি। আর বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বাকি যে সমস্ত আমাদের অধ্যাপক বা অধ্যাপিকারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইরকম একটা সুযোগ দেওয়ার জন্য, যে আমি ছাত্রছাত্রীদের কিছু প্রেজেন্টেশন সেগুলোকে শুনতে পারি। যদিও আমাকে যে হিসেবে এখানে মানে অনার করা হয়েছে আমি তার কতটা যোগ্য আমি জানি না, তবু মানে আমি হার্দিক শুভেচ্ছা দিই সবাইকে। আর প্রোগ্রামটা যাতে ভালোভাবে চলে সেটা দেখা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ বুলুদি এবং ডক্টর সুপ্রতিম মুখার্জিকে। এখন একটি বিশেষ ঘোষণার জন্য আমাদের মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক ডক্টর খোকন হালদার মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি। ডক্টর হালদার প্লিজ। ডক্টর স্যার, হালদার, আমার মনে হয় প্রযুক্তিগত কোনো কারণের জন্য আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছি না। আপনি স্যার পরবর্তী পর্যায়টা কন্টিনিউ করুন প্লিজ স্যার। তাহলে উনি পরবর্তী পর্যায়ে উনি আমাদের সঙ্গে এলে আমরা ওনাকে আবার এই অবশ্যই স্যার, অবশ্যই হ্যাঁ স্যার। হ্যাঁ। আমাদের আলোচনা চক্রের প্রথম উপস্থাপনার জন্য আমি দল ডি কে আহ্বান করছি। দল ডি রাজ্য প্রাণী মেছো বিড়াল সম্পর্কে তাদের দলগত আলোচনা করবে। শুভ অপরাহ্ন। আমাদের সকল শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমাদের আজকের মাননীয় অতিথি মহাশয়কে আমার প্রণাম। আমাদের আজকের ওয়েবিনারটি বিজয়নারায়ণ মহাবিদ্যালয় জুলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু ফিশিং ক্যাট বা বাঘরোল। আজ আমরা এই প্রাণীটির সম্পর্কে জানব এবং এদের সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের গ্রুপ ডির পক্ষ থেকে বিষয় আলোচনায় বক্তা হিসেবে রয়েছি আমি, সুচিত্রা বিশ্বাস, বোটানি ডিপার্টমেন্ট, চতুর্থ সেমিস্টার; সৌভিক চন্দ্র, বোটানি ডিপার্টমেন্ট, চতুর্থ সেমিস্টার; বিক্রম কুমার মজুমদার, বায়োপাস, দ্বিতীয় সেমিস্টার; এবং রামিজা মল্লিক, জুলজি ডিপার্টমেন্ট, চতুর্থ সেমিস্টার।
আমাদের আলোচনার বিষয়টিকে আমরা 4টি অংশে ভাগ করেছি। প্রথম অংশ অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে ফিজিক্যাল ডেসক্রিপশন পর্যন্ত অংশটিতে আলোকপাত করব আমি, সুচিত্রা বিশ্বাস। দ্বিতীয় অংশ ফুড হ্যাবিট এবং অ্যাডাপ্টেশন বিষয়ে আলোকপাত করবে সৌভিক চন্দ্র। তৃতীয় অংশ রিপ্রোডাকশন এবং ডেভেলপমেন্ট অংশে আলোকপাত করবে বিক্রম কুমার মজুমদার এবং কনজারভেশন প্রসেসের বিষয়ে আলোকপাত করবে রামিজা মল্লিক। ইন্ট্রোডাকশন। এবার এই প্রাণীটির সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ফিশিং ক্যাট, প্রিওনেইলুরাস ভিভেরিনাস বা বাংলায় বাঘরোল। এটি আমাদের রাজ্য পশু। এরা মাঝারি আকারের। আমাদের চারপাশে আমরা যে সাধারণ বিড়াল বা ডোমেস্টিক ক্যাট দেখতে পাই তাদের থেকে আকারে একটু বড় বা এদের আকারের প্রায় দ্বিগুণ। একটু বন্য ধরনের নিশাচর প্রাণী। এশিয়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অংশে এদের পাওয়া যায়। IUCN সংস্থা 2016 সালে এই প্রজাতিটিকে ভালনিয়ারেবল স্পিসিস বলে চিহ্নিত করেছে, কারণ তাদের সংখ্যা বর্তমানে অনেক কমে গেছে। বর্তমানে তাদের সংখ্যা 10,000-এরও নিচে নেমে গেছে। এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন তাদের বাসস্থানের অভাব, খাদ্যের সংকট ইত্যাদি বিভিন্ন ধরনের কারণ। এই বিষয়গুলি সম্পর্কেই আমরা আজ এখানে বিস্তারিত আলোচনা করব। সিস্টেমেটিক পজিশন। যে কোনো অর্গানিজমকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাদেরকে একটি নির্দিষ্ট সিস্টেমেটিক পজিশনের আওতায় আনা হয়। ফিশিং ক্যাটের ক্ষেত্রে তাদের সিস্টেমেটিক পজিশনটা একটু দেখে নেওয়া যাক। এদের কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম কর্ডাটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার কার্নিভোরা, সাব অর্ডার ফেলিফর্নিয়া, ফ্যামিলি ফেলিডি, সাব ফ্যামিলি ফেলিনি, জেনাস প্রিওনেইলুরাস, স্পিসিস প্রিওনেইলুরাস ভিভেরিনা, কমন নেম ফিশিং ক্যাট বা বাংলায় বাথরোল বা গোবাঘা, সাইন্টিফিক নেম প্রিওনেইলুরাস ভিভেরিনা। ডিস্ট্রিবিউশন। এবার একটু দেখে নেওয়া যাক যে এই প্রাণীটিকে আমরা কোন কোন স্থানে পেতে পারি বা কোথায় কোথায় এদের পাওয়া গেছে। এশিয়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অংশ জুড়ে এই প্রাণীটিকে বিক্ষিপ্তভাবে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের বিভিন্ন পেনিনসুলার রিজিয়ন, বিভিন্ন ধরনের খাড়ি উপত্যকা, নদী উপত্যকা, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর উপত্যকা, পার্বত্য অঞ্চল যেমন হিমালয় পর্বতের পাদদেশ, বিভিন্ন প্লাবনভূমি, ম্যানগ্রোভ অঞ্চল, পশ্চিম ঘাট প্রভৃতি স্থানে এদের পাওয়া গেছে। আর ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে এদের পাওয়া গেছে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চীন, কম্বোডিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশে সার্ভে করে এই প্রাণীটিকে পাওয়া গেছে। এখানে আমরা ম্যাপের সাহায্যে ফিশিং ক্যাটের গ্লোবাল ডিস্ট্রিবিউশনকে দেখানোর চেষ্টা করেছি। এখানে নীল রঙের মাধ্যমে সেই সমস্ত দেশগুলিকে দেখানো হয়েছে যেখানে ফিশিং ক্যাটকে পাওয়া গেছে। যেমন এই ম্যাপটিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশকে নীল রং দিয়ে দেখানো হয়েছে। পরবর্তী এই ম্যাপটিতে ভারতের কিছু বিশেষ জায়গাকে দেখানো হয়েছে যেখানে ফিশিং ক্যাটের বাসস্থান। এখানে লাল রং দিয়ে এদের বাসস্থান অঞ্চল এবং খয়েরি রঙের মাধ্যমে সম্ভাব্য বাসস্থান অঞ্চলগুলিকে দেখানো হয়েছে। এই ম্যাপটিতে পশ্চিমবঙ্গে ফিশিং ক্যাটের বাসস্থান দেখানো হয়েছে। এই ম্যাপে ম্যানগ্রোভ অঞ্চল এবং তার আশেপাশের জায়গাগুলিকেও চিহ্নিত করা আছে। আর এখানে আমরা ম্যাপে দুটো কালার দেখতে পাচ্ছি, একটি সবুজ এবং একটি হলুদ। সবুজ রংটির মাধ্যমে যেখানে তুলনামূলক ফিশিং ক্যাটের আধিক্য বেশি সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে, আর হলুদ রংটির মাধ্যমে যেখানে আধিক্য তুলনামূলক কম ফিশিং ক্যাটের সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে। হ্যাবিটেট। আমরা আগের স্লাইডে দেখলাম যে এই ফিশিং ক্যাটকে কোন কোন স্থানে পাওয়া যায়। এবার একটু দেখে নেব কিরকম পরিবেশে ফিশিং ক্যাটটা থাকতে পছন্দ করে। যে কোনো প্রাণী তার বাসস্থান হিসেবে এমন জায়গাকে বেছে নেবে যেখানে সে নিরাপদে থাকতে পারবে এবং তার প্রয়োজনীয় খাবার পাবে।
ফিশিং ক্যাট, এই নামটি থেকে আমরা বুঝতে পারছি যে এই প্রাণীটি মাছ পছন্দ করে এবং এরা জলে নেমে মাছের শিকারও করে। তাই এদের প্রধান বাসস্থান হবে বিভিন্ন ধরনের ওয়েটল্যান্ড এরিয়া বা জলাভূমি অঞ্চল, যার আশেপাশে জঙ্গল থাকবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে জঙ্গল সংকীর্ণ যে জলাভূমি অঞ্চল সেটি এদের বাসস্থান। এছাড়াও কিছু কিছু সময় ঘন তৃণভূমি অঞ্চলেও এই প্রাণীটিকে পাওয়া গেছে। এখানে আমরা দুটি ছবির মাধ্যমে ফিশিং ক্যাটের হ্যাবিটেটটিকে দেখানোর চেষ্টা করেছি, যেখানে দেখানো হয়েছে যে ফিশিং ক্যাটের সামনে রয়েছে জলাশয় বা জলাভূমি এবং পিছনে রয়েছে জঙ্গল। এবং এই দ্বিতীয় ছবিটির একটি বিশেষত্ব হচ্ছে এখানে ফিশিং ক্যাটটি যেখানে আছে তার আশেপাশের মাটিতে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে সেখান থেকে কিছু অংশ উঁচু উঁচু হয়ে আছে, সেগুলি শ্বাসমূল। এবার আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এই ছবিটা নিশ্চয়ই কোনো ম্যানগ্রোভ অঞ্চলের ছবি। তার কারণ আমরা জানি যে ম্যানগ্রোভ অঞ্চলের গাছেদের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের শ্বাসমূল, কারণ তাদের লবণাক্ত মাটিতে সার্ভাইভ করতে হয়। কাজেই এই ছবিটি থেকে আমরা বুঝতেই পারছি যে ম্যানগ্রোভ অঞ্চল ফিশিং ক্যাটের ক্ষেত্রে একটি আদর্শ বাসস্থান। ফিজিক্যাল ডেসক্রিপশন। এবার এই প্রাণীটির দৈহিক গঠন সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমেই বলা হয়েছে যে আমাদের চারপাশে আমরা যে ডোমেস্টিক ক্যাট দেখতে পাই তাদের তুলনায় এরা আকারে একটু বড় হয় বা এদের আকারের প্রায় দ্বিগুণ, এবং এরা একটু বন্য প্রকৃতির। এদের গড় আয়ু প্রায় 12 বছর। পূর্ণবয়স্ক ফিশিং ক্যাটদের ক্ষেত্রে দেহের ওজন 6 থেকে 12 কেজি, কখনো কখনো সেটা 15 থেকে 16 কেজি পর্যন্ত হতে পারে। এবং এদের এই দৈহিক ওজন পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভ্যারি করে। যেমন মহিলা ফিশিং ক্যাট হলে এদের দেহের ওজন 6 থেকে 9 কেজি পর্যন্ত হতে পারে। আবার পুরুষ ফিশিং ক্যাট হলে তাদের ক্ষেত্রে দেহের ওজন প্রায় 8 থেকে 16 কেজি পর্যন্ত হতে পারে। এদের মাথা থেকে দেহের দৈর্ঘ্য প্রায় 57 থেকে 78 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং লেজটি প্রায় 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। দেহ পেশিবহুল। এদের দেহের পশমের বর্ণ ধূসর, বাদামি বা হলদেটে বর্ণেরও হয়ে থাকে। সমগ্র দেহে অসংখ্য কালো কালো স্পট দেখা যায়। আমরা এখানে ছবিটাতে দেখতেই পাচ্ছি যে ফিশিং ক্যাটটা আছে তার সারা গায়ে অসংখ্য কালো কালো স্পট দেখা যাচ্ছে। এবার যদি এদের মুখের দিকটা ভালো করে দেখি তাহলে দেখতে পারবো এদের চোখের নিচে অর্থাৎ গালের অংশ এবং গলার কাছে এবং দুই কানের মাঝখানে যে মাথার অংশ দেখা যাচ্ছে সেখানে কালো রঙের স্ট্রাইপ বা ডোরা কাটা দাগ রয়েছে। এদের মাথার কাছের এই ডোরা কাটা দাগগুলি লম্বালম্বি ভাবে বিন্যস্ত হয়ে ঘাড় অব্দি নেমে আসে। এবার একটু এদের কানের সম্পর্কে জানা যাক। এদের কানগুলি আকারে ছোট এবং গোলাকার। কানের পিছন দিকটা কালো এবং সামনে থেকে যদি দেখা হয় তাহলে পার্থক্য সূচক সাদা রঙের স্পট দেখা যাবে কানের মাঝখানে। এদের কানে 32টি পেশি থাকে এবং এরা এদের কানটিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরাতে পারে, ফলে মাথা না ঘুরিয়েও এরা যে কোনো দিক থেকে আসা শব্দকে শুনতে পারে। এদের নাকটি গোলাপি বর্ণের কিংবা কখনো কখনো গাঢ় ইট বর্ণেরও হয়ে থাকে। এদের লেজটি দেহের তুলনায় আকারে ছোট হয়, 20 থেকে 30 সেন্টিমিটার দীর্ঘ এবং লেজে 5 থেকে 6টি কালো কালো রিং রিং অংশ থাকে। এদের লেজের টিপ পোর্শনটি কালো রঙের হয়ে থাকে। এদের পায়ে সুস্পষ্ট থাবা থাকে। পায়ের আঙুলগুলো নখযুক্ত হয়। তবে অন্যান্য ফেলিডি ফ্যামিলির সদস্যদের মতো যেমন আমাদের যে ডোমেস্টিক ক্যাট, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা এদের নখগুলিকে থাবার মধ্যে লুকিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের ফিশিং ক্যাট সেটি পারে না। আর এদের পায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের পায়ের আঙুলগুলো নৃত্যপদ ধরনের হয়, যা এদেরকে জলে নেমে সাঁতার কাটতে সাহায্য করে। এর পরবর্তী অংশ অর্থাৎ ফিশিং ক্যাটের ফুড হ্যাবিট এবং অ্যাডাপ্টেশন সম্পর্কে আলোচনা করবে আমার বন্ধু সৌভিক চন্দ্র। ধন্যবাদ সুচিত্রা। আমি সৌভিক চন্দ্র, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বোটানি অনার্সের 4th সেমিস্টারের ছাত্র। আমার বন্ধু সুচিত্রা এই প্রাণীটির বাসস্থান, শারীরিক গঠন সম্পর্কে কিছুটা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলো। আমি আপনাদের সামনে এই প্রাণীটির খাদ্যাভ্যাস, অভিযোজন ও কতটা নিপুণতার সাথে শিকার করে
সেই সম্পর্কে একটু আলোচনা করব। হোয়াট ডাজ দিস স্পিসিস ইট, অর্থাৎ এই প্রাণীটি কি কি খায় অথবা এর খাদ্যাভ্যাস। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সমস্ত জীবকে আহার করতে হয়। এই প্রাণীটির প্রধান খাদ্য মাছ এবং শেলফিশ, অর্থাৎ ছোট কাঁকড়া, ঝিনুক, শামুক ইত্যাদি। আমরা এই স্লাইডটিতে দুটি ছবি দেখতে পাচ্ছি। যার প্রথম ছবিটি প্রাণীটি তার শিকারের অপেক্ষা করছে, সেটিকে চিহ্নিত করছে, এবং দ্বিতীয় চিত্রটিতে এই প্রাণীটি তার শিকারকে আহার হিসেবে গ্রহণ করছে, সেটিকে চিহ্নিত করছে। আমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো এদের দাঁতগুলি প্রকৃতপক্ষে মাছ ধরার উপযুক্ত নয়, তাই এরা অনেক ছোট সরীসৃপ, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীকে শিকার করে থাকে। অনেক ছোট পক্ষী শ্রেণীর প্রাণীরও এদের খাদ্য তালিকায় পড়ে। অনেক সময় এদেরকে ব্যাঙ, সাপ, ছোট ইঁদুর, এমনকি অনেক ক্ষেত্রে লোকালয়ে প্রবেশ করে গৃহপালিত পশু পাখি, হাঁস, মুরগি ও এমনকি কুকুরের শাবককেও শিকার করতে দেখা গেছে। পূর্বের অংশটি থেকে আমরা জানলাম এটি মাছ ছাড়াও অন্যান্য অনেক প্রাণীকে ভক্ষণ করে। আমরা এখানে প্রথম চিত্রটিতে দেখতে পাচ্ছি এই মেছো বিড়ালটি একটি সাপকে তার আহার হিসেবে গ্রহণ করছে, এবং তৃতীয় চিত্রটিতে এটি একটি উভচর শ্রেণীর প্রাণী অর্থাৎ ব্যাঙকে তার শিকার হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, এবং তৃতীয় ও চতুর্থ চিত্রটিতে এদের গৃহপালিত পক্ষী মুরগি ও হাঁসের শাবককে শিকার করে ভক্ষণ করতে দেখা যাচ্ছে। এখন এই প্রাণীটির অভিযোজন সম্পর্কে কিছুটা আলোচনা করব। অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন। আমরা যদি একটু বিচক্ষণতার সঙ্গে ভাবি, কোনো বিড়ালই জলকে পছন্দ করে না, কিন্তু বিড়ালের এই প্রজাতিটি অর্থাৎ যাকে আমরা মেছো বিড়াল বলে চিনি, এরা একটু ব্যতিক্রম। এরা সাধারণত জলকে পছন্দ করে থাকে। এরা স্থলভূমির সঙ্গে সঙ্গে জলাশয়েও অবাধে বিচরণ করে শিকার করতে পারে। এই স্লাইডটিতে দেখানো চিত্রতে দেখা যাচ্ছে বিড়ালটি অবাধে জলাশয়ে বিচরণ করছে। কিন্তু কোন কোন বিশেষ বৈশিষ্ট্য এদেরকে অন্যান্য বিড়াল প্রজাতির থেকে আলাদা করলো, সেই সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক। এদের প্রথম বৈশিষ্ট্য অভিযোজনের। এদের সব থেকে সুস্পষ্ট ও আকর্ষণীয় অভিযোজন যা অন্যান্য বিড়াল প্রজাতির থেকে এদেরকে আলাদা করেছে তা হলো পায়ের আঙুলগুলির মধ্যে জালের ন্যায় বিন্যাস, যা এই প্রাণীটিকে অত্যন্ত নিপুণ সাঁতারু করে তুলেছে। প্রথম চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি আঙুলগুলির মধ্যে একটি পাতলা চামড়া দিয়ে তৈরি পর্দার বিন্যাস, যা একে খুব ভালো সাঁতারু করে তুলেছে। এরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমিতে শিকারের জন্য অভিযোজিত। এবার আসা যাক দ্বিতীয় অভিযোজনে। এদের দেহবর্মের পশমের দুটি স্তর রয়েছে, তার মধ্যে একটি স্তর খুব ছোট এবং ঘন লোম দ্বারা আবৃত, যা এই প্রাণীটিকে জলের শিকারের সময় শুকনো ও নিজ দেহতাপ ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে আরেকটি স্তর যা অপেক্ষাকৃত একটু বড় লোম দ্বারা আবৃত, যা এদেরকে অন্য প্রাণীর কাছে নিজে শিকার হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আমরা এখানে দ্বিতীয় চিত্রে দু প্রকার লোমের বিন্যাসই দেখতে পাচ্ছি। হলুদ রঙের যে লোমগুলো আমরা দেখছি সেগুলি অপেক্ষাকৃত ছোট ও ঘন লোমগুলিকে চিহ্নিত করছে, এবং কালো যে লোমগুলিকে দেখতে পাচ্ছি তা অপেক্ষাকৃত বড় লোমগুলিকে চিহ্নিত করছে। এখন এই প্রাণীটা কতটা নিপুণতার সঙ্গে শিকার করে তার এই অভিযোজিত বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এই প্রাণীটি কতটা নিশ্চুপভাবে তার শিকারকে দেখছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং তার দ্বিতীয় অভিযোজনের জন্য এ জলাশয়ে খুব সহজেই বিচরণ করতে পারে। এবং এর আরো একটি বৈশিষ্ট্য, এদের দেহে জল বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না তার ছোট লোমগুলির জন্য, এবং এর শিকার ধরার পর তার আহারকে গ্রহণ করছে সেটি দেখতে পাচ্ছি।
এবং শিকার হয়ে যাওয়ার পর এর নিজের জায়গায় আবার ফিরে যাচ্ছে। এই আলোচনাটির পরবর্তী অংশ আমার বন্ধু বিক্রম কুমার মজুমদার কন্টিনিউ করবে। বিক্রম, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ সুচিত্রাদি, সৌভিক দা। শুভ অপরাহ্ন আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা, আমার দাদা দিদি ও আমার সহপাঠীগণ। আমি বিক্রম কুমার মজুমদার, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বায়োপাসের দ্বিতীয় সেমের ছাত্র। এই ওয়েবিনারে আমাদের আলোচনার বিষয় আমাদের জাতীয় রাজ্য পশু বাগরোল বা মেছো বিড়াল। এরই মধ্যে সুচিত্রাদি ও সৌভিক দা এই মেছো বিড়াল বা বাগরোলের বাসস্থান, স্বভাব, খাদ্যাভ্যাস, অভিযোজন, শিকার কৌশল ও দৈহিক গঠন নিয়ে আলোচনা করেছি। আমি এবার এই মেছো বিড়ালের প্রজনন ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। মেছো বিড়ালেরা সাধারণত 18 মাস বয়সে বিক্রম, তোমার কথা শোনা যাচ্ছে না। বিক্রম, তোমার কথা শোনা যাচ্ছে না। কেন প্রযুক্তিগত সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কারণ অন্য কিছু একটা শেয়ার হয়ে যাচ্ছে। বিক্রমের যদি কোনো সমস্যা হয়, আমি ওই গ্রুপের যারা টিম মেম্বার রয়েছে তাদেরকে বলবো এই স্লাইডটি সবাইকার সামনে উপস্থাপিত করার জন্য, প্লিজ। স্যার, স্লাইডটা ভিজিবল হয়েছে? হ্যাঁ, স্লাইডটা ভিজিবল হয়েছে বাবা, ওকে স্যার। কিন্তু বিক্রম ধরতে পারছে না। তোমরা তাহলে কেউ কন্টিনিউ করো। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে। নাও কাম অন রিপ্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই প্রাণীটি কি কি উপায়ে তার বংশবৃদ্ধি করে সেটি আমরা দেখব। এই প্রাণীটি প্রথমত গর্ভধারণের 65তম দিনে 1 থেকে 4টি বাচ্চা প্রসব করে। এই প্রসব পর্বটি বছরের গ্রীষ্মকালীন সময় দেখা যায়। বছরে জন্মের সময় এদের চোখ থাকে না, কিন্তু 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাগুলি এই মায়ের কাছ থেকে লালিত পালিত হয় এবং 18 মাস বয়সে তারা পরিণত মেছো বিড়ালে পরিণত হয় এবং তাদের যখন 10 মাস বয়স হয় তখন তারা মায়ের কাছ থেকে অন্যত্র চলে যায়। এবং আমরা এটাও দেখে থাকি 18 মাস বয়সে তারা সেক্সুয়ালি ম্যাচিওর হয়, কিন্তু কৃত্রিমভাবে যখন এদেরকে করানো হয় অভিযোজিত বংশবিস্তার, তখন খুবই সমস্যা হয়। অনেক ক্ষেত্রে এদের সিউডো প্রেগনেন্সি তথা ফলস প্রেগনেন্সিও দেখা যেয়ে থাকে। ফলে এদেরকে যদি আর্টিফিশিয়ালি আমরা হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে বংশবিস্তার করানোর চেষ্টা করি তখন সেটি ব্যর্থ হয়। অর্থাৎ কৃত্রিম প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে ওভিলেশন করানোর ক্ষেত্রে 57% ব্যর্থ হয়। এদেরকে যদি কৃত্রিম ইনসেমিনেশনের দিকে যদি আমরা বংশবিস্তার করাতে চাই তখন সেটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। মেছো বিড়ালগুলি 1.5 থেকে 2 বছর বয়সে সেক্সুয়ালি ম্যাচিওর হয়। কিছু কিছু সময় মেল ফিশিং ক্যাটগুলোকে দেখা গেছে বন্য পরিবেশে তার শাবকদেরকে লালন পালন করতে, কিন্তু এটা খুবই রেয়ার কেস যেটা আমরা দেখতে পাই। কিন্তু এই ব্যতিক্রমিক ঘটনাটাও আমরা দেখেছি। তাই এরা খুবই উন্নত শ্রেণীর অভিযোজিত হয়েছে এবং খুবই উন্নত শ্রেণীর রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে, সেটিও আমরা বুঝতে পেরে থাকি। এই আলোচনাটির পরবর্তী অংশ আমার বান্ধবী রামিজা মল্লিক কন্টিনিউ করবে। ধন্যবাদ সৌভিক। আমি রামিজা মল্লিক, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের জুলজি অনার্সের 4th সেমিস্টারের ছাত্রী।
এতক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ ফিশিং ক্যাটের সিস্টেমেটিক পজিশন, বাসস্থান, খাদ্যাভ্যাস, অ্যাডাপ্টেশন এবং রিপ্রোডাকশন সম্পর্কে আলোকপাত করেছে। এখন আমরা জানব এই প্রাণীটি ইকোসিস্টেমে কি রোল প্লে করছে। যেহেতু নেচার এই প্রাণীটিকে বাঁচিয়ে রেখেছে, তাই আমরা বলতেই পারি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা আমাদের ইকোসিস্টেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু ফিশিং ক্যাট মূলত এন্ডোথার্ম গ্রুপের প্রাণীদের ভক্ষণ করে, তাই এরা ইঁদুরকে ভক্ষণ করে আমাদের পরিবেশকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। কারণ আমরা জানি ইঁদুর আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, যেমন প্লেগ। আবার আমরা জানি ইঁদুর বিভিন্নভাবে ফসলেরও ক্ষতি করে, তাই আমরা বলতেই পারি ফিশিং ক্যাট পরোক্ষভাবে কৃষকেরও উপকার করে। ফিশিং ক্যাট কার্নিভোরাস গ্রুপকে ভক্ষণ করে প্রোডিউসার লেভেলকে রক্ষা করে। আবার কিছু কিছু প্রিডেটর ফিশ আছে যারা ছোট মাছেদের খেয়ে নেয়, ওদের বংশবৃদ্ধি হতে দেয় না। এই ফিশিং ক্যাট ওই প্রিডেটর ফিশগুলিকে খেয়ে নিয়ে ইকোসিস্টেমে খাদ্য খাদক সম্পর্ক বজায় রাখে। আমরা জানি IUCN এই প্রাণীটিকে এন্ডেঞ্জার্ড হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ এই প্রাণীটির সংখ্যা অনেক কমে গেছে। এখন আমরা জানব ফিশিং ক্যাটের সংখ্যা কমে যাওয়ার পেছনে কি কি কারণ আছে, অর্থাৎ কজ অফ পপুলেশন ডিক্রিশন। অ্যাট ফার্স্ট, হ্যাবিটেট লস। আমরা আগেই জেনেছি ফিশিং ক্যাটের বাসস্থান সম্পর্কে। জলাভূমি, প্লাবনভূমি এবং ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে এই প্রাণীটির আধিক্য বেশি। জলাভূমি এবং প্লাবনভূমি অঞ্চলগুলি কৃষি জমিতে পরিণত হচ্ছে এবং মানুষ জীবিকা নির্বাহের জন্য ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করছে। আবার সাউথ ইস্ট এশিয়ার জলাভূমি অঞ্চলগুলি জনসংখ্যা বৃদ্ধির ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফলে ফিশিং ক্যাটের বাসস্থান কমে আসছে। যেমনটি আমরা এই স্লাইডের ওপরের সারির প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে ডিফরেস্টেশন অর্থাৎ বনাঞ্চল ধ্বংস হচ্ছে, এবং নিচের সারির বাঁদিকের ছবিতে দেখতে পাচ্ছি হ্যাবিটেট লস অর্থাৎ জলাভূমি অঞ্চলগুলি বুঝিয়ে মানুষ নিজেদের স্বার্থে শিল্প কারখানা বা বাড়িঘর তৈরি করছে। রোড কিল। ফিশিং ক্যাট যখন রাস্তা পারাপার করছে তখন মানুষের অসচেতনতার জন্য অ্যাক্সিডেন্টে তারা মারা যাচ্ছে, যেমনটি আমরা নিচের সারির ডান দিকের চিত্রে দেখতে পাচ্ছি। পয়জনিং। কৃষি জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার ফলে সেগুলি বৃষ্টির জলে ধুয়ে জলাভূমি ও প্লাবনভূমি অঞ্চলে পড়ছে, ফলে সেখানকার মৃত্তিকা এবং জল দূষিত হচ্ছে, এর ফলে তারা মারা যাচ্ছে। ইলেকট্রিক ফেন্সিং। ফিশিং ক্যাট এদের বিচরণ ক্ষেত্রে যখন বিচরণ করে তখন কাঁটাতার পারাপার করার সময় অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হাই ভোল্টেজ তার এই কাঁটাতারগুলির উপর পড়ে ইলেকট্রিফাইড হয়ে যায়। ফলে দেখা গেছে এরা খাবার খোঁজার জন্য যখন বাসস্থান থেকে বেরিয়ে অন্যত্র যায়, তখন এই ইলেকট্রিফাইড তারগুলির সংস্পর্শে এসে তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। পোচিং। ফিশিং ক্যাটের পশম থেকে বিভিন্ন ঘর সাজানোর শৌখিন দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং এর মাংস অনেকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে চোরা শিকারীরা এদের শিকার করছে, এর ফলে তারা বিলুপ্ত হচ্ছে। যেমনটি আমরা নিচের সারির মাঝের ছবিতে দেখতে পাচ্ছি যে চোরা শিকারীরা এদের শিকার করে নিয়ে যাচ্ছে। উপরিউক্ত বিভিন্ন কারণের ফলে এবং মানুষের নির্মম অত্যাচারের ফলে ফিশিং ক্যাট আমাদের ইকোসিস্টেম থেকে বিলুপ্ত হতে চলেছে। পূর্বের আলোচিত অধ্যায় থেকে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে পপুলেশন ডিক্রিশন হচ্ছে, এবং তার যে কারণগুলি আমরা লক্ষ্য করলাম তারই কিছু ক্লিয়ার এভিডেন্স আমরা নিউজ পেপার থেকে সংগ্রহ করেছি এবং সেগুলি আমরা এখানে উপস্থাপন করেছি। Protecting fishing cats and their natural habitats within their geographical range.
ফিশিং ক্যাট এবং তাদের প্রাকৃতিক বাসস্থানকে তাদের ভৌগোলিক পরিবেশের মধ্যেই আমাদের রক্ষা করতে হবে। The Fishing Cat Conservation Alliance is a team of conservationists, researchers, and fishing cat enthusiasts working to achieve a single dream. অর্থাৎ দ্য ফিশিং ক্যাট কনজারভেশন অ্যালায়েন্স হলো এমন একটি টিম যেখানে ফিশিং ক্যাট সংরক্ষণ করেন এমন মানুষ এবং গবেষণা করেন এবং বিভিন্ন সংস্থা যারা এই ফিশিং ক্যাট এবং অন্যান্য এন্ডেঞ্জার্ড প্রাণীগুলোর সংরক্ষণ বিষয়ে আগ্রহী, তাদের একটি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? A world with functioning floodplains and coastal ecosystems that would ensure the survival of the fishing cat and all species with which it shares a home. অর্থাৎ বিভিন্ন প্লাবনভূমি, জলাভূমি এবং উপকূলবর্তী অঞ্চলে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে ফিশিং ক্যাট এবং বিভিন্ন এন্ডেঞ্জার্ড যে স্পিসিসগুলো আছে তারা খুব সহজেই সারভাইভ করতে পারে। এখানে আমরা কিছু ক্লিয়ার এভিডেন্স দেখতে পাচ্ছি যেটা ক্যামেরাতে ধরা পড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংস্থার দুই ব্যক্তি একটি গাছে ক্যামেরা সেট করছেন। রাতের বেলা ফিশিং ক্যাটের যাতায়াতের পথ এবং তারা কি খাবার খাচ্ছে, তারা কিভাবে শিকার করছে এবং তাদের কোনো চোরা শিকারী শিকার করে নিয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত এভিডেন্স পাওয়ার জন্য। ডান দিকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা যেমন নদিয়া, হাওড়া এবং সাউথ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ফিশিং ক্যাটের বিভিন্ন ধরনের ছবি। কনজারভেশন স্ট্র্যাটেজি অর্থাৎ ফিশিং ক্যাটকে সংরক্ষণ করতে হলে আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে। At first, restoration of wetlands and floodplains. ফিশিং ক্যাটকে সংরক্ষণ করতে হলে ওদের নিজস্ব পরিবেশের সংরক্ষণ করতে হবে, তাই ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলকে রক্ষা করতে হবে এবং জলাভূমি ও প্লাবনভূমি অঞ্চলগুলি যেন কৃষি জমি বা ঘরবাড়িতে রূপান্তরিত হয়ে না যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স শুড বি স্টপড। কৃষি জমিতে আমরা যে সমস্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি তার পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। টক্সিসিটি অফ ওয়াটার বডিজ, আমরা পুকুরে বা খাল বিলে খুব কম সময়ে মাছ ধরার জন্য সায়ানাইড ব্যবহার করে থাকি। এর ফলে মাছেদের ক্ষতি হয় এবং তারা মারাও যায় অনেক সময়। এই মাছ মারা যাওয়ার কারণে তাদের খাদ্যাভাব ঘটছে, তাদের যেন কোনোভাবে খাদ্যাভাব না ঘটে সেই দিকে নজর দিতে হবে, তাই পুকুরে সায়ানাইড ব্যবহার করা বন্ধ করতে হবে। প্রোটেক্ট ফ্রম পোচিং, এই ফিশিং ক্যাটকে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করতে হবে। তাদের বোঝাতে হবে যে এই প্রাণীটি আমাদের ইকোসিস্টেম থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আমাদের এই ফিশিং ক্যাটকে রক্ষা করা দরকার। কন্ডাক্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে। মানুষের মধ্যে জানাতে হবে যে এই প্রাণীটি আমাদের কোনো ক্ষতি করে না, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্টকে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে তার মাধ্যমে এই প্রাণীটিকে সংরক্ষণ করার কাজে অংশ নিতে হবে। এনগেজিং লোকাল কমিউনিটি, ছোটবেলা থেকেই সব মানুষের মধ্যে শিক্ষার আলো ফুটিয়ে তুলতে হবে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ছাত্রছাত্রীদের এই সমস্ত সংরক্ষণের কাজে নিয়োজিত করতে হবে, অপরদিকে সচেতন করতে হবে সাধারণ মানুষকে। সর্বোপরি সমস্ত কমিউনিটির মানুষকে এনগেজ করতে হবে বিভিন্ন প্রাণীদের সংরক্ষণমূলক কাজে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই স্লাইডটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি একটি অ্যাওয়ারনেস তথা সচেতনতামূলক প্রোগ্রাম যেটি সাউথ 24 পরগনাতে কন্ডাক্ট করা হয়েছে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের সর্বত্র অঞ্চলে এই ধরনের র্যালি করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারি তাহলে আমরা এই প্রাণীটিকে এন্ডেঞ্জার্ড হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো, কারণ এই প্রাণীটির ধ্বংসের মূলে মানুষ তথা আমরাই দায়ী।
পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পরিষদের পক্ষ থেকে প্রচারিত আমাদের রাজ্য প্রাণীকে নিয়ে লেখা একটি সচেতনতামূলক কবিতা। জলার ধারে অন্ধকারে রাতের বেলায় ঘাপটি মারে, চোখ জলে রাত জাগা, অনেক কিছুই যদিও রোচে, আসক্তি তার বেশি মাছে, নাম তার মাছ বাঘা। এই আমাদের রাজ্য প্রাণী, এসো তারে চিনি জানি, আর এক নামে মেছো বেড়াল, খোঁজে আবডাল ঝোপের আড়াল। ঘোরে ফেরে একা একা, সহজে তারে যায় না দেখা, জলে সে খুব সাবলীল, নদী জলা বা খাল বিল। আরেকটি নাম বাঘরোল, গোবাঘাও বলে, বিপন্ন এর অস্তিত্ব যেও নাকো ভুলে। বাঘরোল আমাদের রাজ্য প্রাণী এবং অতি বিপন্ন প্রজাতি। একে মেছো বেড়াল, গোবাঘা, মাছবাঘাও বলা হয়। এরা মানুষের কোনো ক্ষতি করে না। এদের হত্যা বা ধরা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে 3 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা হতে পারে। এদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে এদের রক্ষা করি। সেভিং দ্য ফিশিং ক্যাট। সর্বোপরি এই প্রাণীটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। বর্তমানে যে সমস্ত সমস্যার ফলে বাঘরোল আজ বিপন্নতার মুখে, সেই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। রেফারেন্স: আমরা ফিশিং ক্যাট সম্পর্কিত যে সংক্ষিপ্ত তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি, তার উৎস হলো উইকিপিডিয়া, জু জার্নাল, WWF জার্নাল এবং ফিশিং ক্যাটের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা যে তথ্য তুলে ধরেছি তা স্প্রিঙ্গারের বই থেকে নেওয়া। এছাড়াও নিউজ পেপার কাটিং থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যচিত্র তুলে ধরেছি। এছাড়াও আমরা উপস্থাপন করেছি গুগল থেকে বিভিন্ন ধরনের ফটো। অ্যাকনলেজমেন্ট: আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে খুবই কৃতজ্ঞ এইরূপ একটি সুযোগ আমাদের দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়ার কাছে আমাদের সর্বদা পাশে থেকে আমাদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য এবং আমাদের ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ আমাদের কলেজ তথা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টের কাছে আমাদের এই ধরনের একটি প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়ার জন্য। এই বলেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। দল ডি কে তাদের মনোজ্ঞ উপস্থাপনার জন্য অসংখ্য সাধুবাদ জানাই। এইবার আমি দল জি কে রাজ্য মৎস্য ইলিশ সম্পর্কে দলগত আলোচনার মাধ্যমে আলোকপাত করার জন্য আহ্বান করছি। Very good afternoon to our respected principal sir, respected teachers, and our honorable chairperson, my dear friends and my seniors. I am Kritika Chatterjee, student of semester 2 of Bijayanaran Mahavidyalaya, and my friends Arunima Chakraborty, Deep Kumar Murmu, and Anushka Ahir from semester 2, Department of Zoology, are going to deliver a presentation on the topic State Fish of West Bengal, Hilsa, which is commonly called as Ilish. Now I am going to discuss some interesting facts about Hilsa. Hilsa is one of the most popular migratory fish of West Bengal, which is also the delicacies of West Bengal and Bangladesh that is associated with culture and emotion. The rivalry of East Bengal and Mohun Bagan, the two football clubs, are celebrated. When East Bengal prevails, it is an Ilish dish which is cooked. In spite of huge demand, production of Hilsa is limited to around 72,000 metric ton, of which India produces only 15 to 20%. The production of Hilsa is depleting due to overexploitation and pollution in the ambient environment. According to the scientific reports, most of the Hilsa are captured before attainment of first maturity and hence do not get a chance to breed even once in their lifetime. So we need to conserve and manage the stock for our immediate attention. Our vision is conservation of Ilisha from getting endangered
বাঁচালে ছোট ইলিশ, তবেই মিলবে বড় ইলিশ। Now, let's have a recap regarding the systematic position of Hilsa. As we know, every animal has a specific position in the animal kingdom, which we termed as taxonomy, from which we can understand whether it is an annelid, arthropod, pisces, reptilia, apes, or a mammal. So, Hilsa also has its own systematic position. Phylum Chordata, subphylum Vertebrata, superclass Gnathostomata, series Pisces, class Osteichthyes, subclass Actinopterygi, family Clupidae, genus Tenulosa, and species Tenulosa ilicia. Now we will study about the common names. As we know, Hilsa is accustomed by different community of India. It has various names such as Ilish, Palwa, Pulasa, Ilisi, etc. The name Ilish is also used in India's Assam, Bengal, and Oriya community. Now the distribution of Hilsa. Hilsa has a wide range of distribution and occurs mainly in estuarine, marine, and riverine movements. In India, the Ganges Delta, Rupnarayan Hooghly, Mahanadi, Narmada, Godavari rivers, and the Chilka Lake are famous for the fish yields. On my left side, the map describes about the West Bengal, Digha, Nabadip, Kalna, Lalbagh, Gorakhali, Dakhineshwar, Kolaghat, Katwa. And the distribution of Hilsa is found in abundant in Bangladesh, near about the principal rivers such as Meghna, Padda, Jamuna, and the Brahmaputra. Now, to distinguish a Hilsa, you have to know the following morphological characteristics. The body of the Hilsa is strongly compressed and moderately deep with dorsal and ventral profile equally convex. The upper jaw has a distinct median notch. The lasterness is present in Hilsa, feather in where it is absent. Regularly arranged medium-sized scales cover the metallic silver-colored body. Females grow faster and are usually larger than males. And most interestingly, there are three parts in the gills: the gill arc, the gill raker, and the gill filament. The gill raker, which is highly developed for capturing plankton, whereas gill arc is for filter feeding, and gill filament reduced to thin and delicate, as if the primary lamellae and the secondary lamellae are also get reduced, due to which the gaseous exchange capacity get decreased and the oxygen saturation level also decreases. Now I will study about the food habits of Hilsa. Hilsa is primarily a plankton feeder. The feeding habit may vary according to the season and age of the fish. Especially when they are juvenile, they feed on phytoplankton, and in adult stage, they feed on zooplankton. At their old age, they feed on organic matter also. In their period of migration, they avoid foods, but after spawning, they intake abundant amount of food, such as blue-green algae, diatoms, desmids, copypods, cladocera, rotifers, etc., as I've shown in the picture below. Now we will learn about the biology of Hilsa. Hilsa males appear to attain maturity at a size of 26 to 29 centimeter as compared to 31 to 33 centimeter in case of females. In the three species such as Tenulosa kelly, Tenulosa tolli, and Tenulosa ilicia were found to be sequential hermaphrodite. Hilsa sadis also heterosexual. The fecundity of Hilsa is very high and ranges between 0.1 million to 2.9 million. Now I will request my friend Arunima to continue with migration. Thank you, Pritika. As my friend mentioned about the biology of Hilsa, now I'll be detailing with the process of migration. There are two types of migration: catadromous migration and anadromous migration. Catadromous migration means the fish that migrate from fresh water to marine water for spawning, as like a salmon. Anadromous migration. The Hilsa set is largely an anadromous species, whose normal habitat is the lower region of estuaries and the foreshore areas. The male mature ascent reach to the spawning ground earlier than the females after spawning and search for the food, and the Hilsa return to the sea. After that, the newly hatched larva gradually becomes juvenile, and this Jatka started to migrate to the sea later on. In my next slide, the migration pattern of Hilsa is shown in the flowchart. In the habitat, we can find premature of Hilsa.
Then it turns the mature adult into the marine. And finally, they comes to the freshwater for spawning. After that, in the last stage, we can find Jatka juvenile. The important factor responsible for the upstream migration of Hilsa are physical factors, chemical factors, and biological factors. Physical factors such as bottom materials, water depth, current and tide, turbidity, temperature, and light intensity. And chemical factors are salinity, alkalinity, dissolved gases, odor, taste, and pollutants. And the biological factors are sexual development, blood pressure, social response, hunger, food, physiological clock, and endocrine state. There are two types of migration of fields are recognized: southwest monsoon migration and late winter migration. The process of migration are shown on the left side of the slide. Upstream migration of Hilsa is a seasonal or periodic movement. The peak upstream migration of fish in most of the rivers of the country coincides with the advent of monsoon, July and August, and continues up to October and November. A significant correlation between the season of upstream migration and the breeding season of the species was observed. After spawning, the Spain fish migrate towards estuary and the young one appears in the freshwater from November-December to March-April, till they attain an average size of 6 cm to 8 cm. Then the juveniles start downstream migration toward coastal area. Life cycle. Hilsa completes its life cycle in two extreme salinity environments such as marine and freshwater river. Since Hilsa is a marine species, it spends most of its life at sea. When the fish become an adult, both male and females migrate from sea to river through estuary only for breeding twice a year from mid-February to early April and mid-September to late October. This is also known as breeding migration. Maturity starts at the sea, and during the course of migration through low saline brackish water, maturity progresses. And final mature occurs in the freshwater rivers where they breed to fry and fingerling. The unspent and spent fish return to the sea through the estuary, and the advanced juvenile migrate from freshwater river to the sea through the estuaries. And finally, the juvenile grow to adult at sea. Migration circuit. Migration circuit are like that the feeding ground, the spawning ground, and the nursery ground. Hilsa set spend most of its life in the inshore areas of the sea and undertakes extensive migration ascending estuaries and rivers for breeding purpose. Life cycle of most marine and estuarine species involve complex migration between spawning and nursery ground. Reproduction. Reproduction of Hilsa as one of their important life history traits is regulated by various environmental drivers like photoperiodicity of monsoon, intensity of solar radiation, rainfall, temperature, salinity, turbidity of water, velocity of water current. At first, salinity plays a crucial role in the life cycle of Hilsa shad for breeding and nursing of the juveniles. The fish prefers fresh water for the young or pre-adult stage. Secondly, temperature in the river mouth and in estuarine waters generally drops, which might influence upstream migration and breeding of Hilsa. And lastly, rainfalls, lunar periodicity, length of day, water current, fresh water, turbidity, sandy bottom, circular current might also influence the breeding and migration of the species. Spawning. Southwest monsoon and consequent flooding of rivers, Hilsa start its spawning migration upstream. A mature female Hilsa lays their eggs and male Hilsa put their milk towards the egg. And the eggs are deposited into the fresh water where hatching takes place in about 23 to 26 hours at an average temperature of 23 degrees centigrade. The newly hatched larvae
were recorded as 23 millimeter in size, and the larvae and juveniles made their way downstream to the sea during a period of several months, feeding and growing on the way. At this stage of their life cycle, juveniles of Hilsa, having the size range of 40 to 150 millimeter, were widely available during February to May in the foreshore and riverine waters of Hooghly Bhagirathi river system and other deltic rivers of Sundarban. Now I am requesting my friend Deep to continue with his topic adaptation. ধন্যবাদ অরুণিমা। অরুণিমা বলল যে ইলিশ মাছ তার প্রজননের জন্য নোনা জল থেকে মিষ্টি জলে আসে, আর এই সময় ইলিশ মাছের দেহে শারীরবৃত্তীয় অনেক পরিবর্তন ঘটে। নোনা জলে বসবাসকারী মাছের দেহের অভ্যন্তর হাইপোটনিক হয়, অর্থাৎ বাইরের পরিবেশের তুলনায় দেহের ভিতরে লবণের ঘনত্ব কম হয়। তাই অভিস্রবণ প্রক্রিয়ায় দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায় এবং দেহে জলের সমতা বজায় রাখার জন্য মাছ প্রচুর পরিমাণে জল খেতে থাকে এবং ঘনীভূত মূত্র ত্যাগ করে। অন্যদিকে স্বাদু জলে বসবাসকারী মাছের দেহের অভ্যন্তর হাইপারটনিক হয়, অর্থাৎ বাইরের পরিবেশের তুলনায় দেহের ভিতরে লবণের ঘনত্ব বেশি হয়। তাই অভিস্রবণ প্রক্রিয়ায় দেহের ভিতরে জল বাইরে থেকে প্রবেশ করে এবং দেহে জলের সমতা বজায় রাখার জন্য মাছ ঘন ঘন অ্যামোনিয়াযুক্ত মূত্র ত্যাগ করে, কিন্তু কোনো জল খায় না। ইলিশ নোনা জল থেকে স্বাদু জলে এলে অনেক হরমোন জলের সমতা বজায় রাখতে সাহায্য করে। এদের মধ্যে হলো প্রোল্যাকটিন, কর্টিসল উল্লেখযোগ্য। মাইগ্রেশনের সময় ফুলকা, খাদ্যনালী ও কিডনির কার্যের পরিবর্তন হয়। ফুলকার ক্লোরাইড কোষ সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে লবণের সমতা বজায় রাখে। এছাড়াও থাইরয়েড হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা ইলিশ মাছের বাণিজ্য সম্পর্কে কিছু কথা জেনে নেব। ইলিশ মাছ প্রজননের জন্য যখন সমুদ্র থেকে নদীতে আসে, তখন বহু সংখ্যক জেলে ইলিশ মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে থাকে। সারা বিশ্বে প্রায় 4.5 লাখের উপর জেলে রয়েছে। তাদের সিংহভাগই রয়েছে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারে। বাংলাদেশে প্রধানত বরিশাল ও চট্টগ্রাম সংলগ্ন এলাকায় ইলিশ মাছ ধরা হয়ে থাকে। ভারতেও প্রচুর সংখ্যক জেলে রয়েছে যারা সমুদ্র ও নদীতে ইলিশ মাছ ধরার সাথে যুক্ত। 1980-র দশকে ইলিশ মাছের উৎপাদন মোটামুটি স্থিতিশীল ছিল। সাম্প্রতিক বছরগুলিতে ইলিশ মাছের উৎপাদন নিম্নগামী দেখা দিয়েছে, বিশেষত অভ্যন্তরীণ মৎস্যজীবনে। 1999 সালে ইলিশ মাছের উৎপাদন তুলনামূলকভাবে কম ছিল এবং 2000 সাল থেকে তা খারাপভাবে হ্রাস পেতে থাকে। এবার আমরা ইলিশ মাছের খাদ্যগুণ সম্পর্কে জেনে নেব। ইলিশ মাছের প্রতি 100 গ্রামে প্রোটিন রয়েছে 24.70 গ্রাম, ফ্যাট রয়েছে 22 গ্রাম, কার্বোহাইড্রেট 3.29 গ্রাম, ক্যালসিয়াম 204.12 মিলিগ্রাম, আয়রন রয়েছে 2.38 মিলিগ্রাম এবং ভিটামিন B12 রয়েছে 4 মাইক্রোগ্রাম। এবার আমরা জানবো আমরা ইলিশ মাছ খাবো কেন, অর্থাৎ মানবদেহে ইলিশ মাছের ভূমিকা। স্বাদে অনন্য ইলিশ মাছ পুষ্টিগুণেও ভরপুর। ইলিশ মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে উচ্চ পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, নাইসিন, ট্রিপ্টোফান, ভিটামিন B12, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস। এবার জেনে নেওয়া যাক ইলিশ মাছের কিছু চমৎকার উপকারিতা। হৃৎপিণ্ডের জন্য ইলিশ মাছের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম, আর অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে, ফলে হৃৎপিণ্ড থাকে সুস্থ। রক্ত সঞ্চালন সুবিধা, ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালনও ভালো হয় এবং থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। এছাড়াও ইলিশ মাছ চোখের স্বাস্থ্যেরও উপকারী। তেলযুক্ত মাছ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে, ত্বক উজ্জ্বল হয় এবং বয়সকালে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসার সম্ভাবনা কমে। এবং ইলিশ মাছের মধ্যে থাকে ভিটামিন এ রাতকানা রোগের মোকাবিলা করতে সাহায্য করে। ফুসফুসের জন্য ইলিশ মাছ অত্যন্ত কার্যকরী। বহু গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর। শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ মাছ। যারা নিয়মিত মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়। ত্বকের যত্নেও ইলিশ মাছ অত্যন্ত উপকারী। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ইলিশ মাছ। নিয়মিত মাছ খেলে একজিমা, সিরোসিসের হাত থেকে রক্ষা পায় ত্বক।
আর ইলিশ মাছের মধ্যে থাকে প্রোটিন, যা কোলাজেনের অন্যতম উপাদান। আর এই কোলাজেন ত্বক টাইট ও নমনীয় রাখতে সাহায্য করে। এছাড়াও মস্তিষ্কের 60% তৈরি ফ্যাট দিয়ে, যার অধিকাংশই হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। যারা নিয়মিত মাছ খান তাদের মধ্যে বয়স বাড়ার পর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা কমে। এবং শিশুদের ক্ষেত্রে মস্তিষ্ক গঠনেও সাহায্য করে DHA। আর এই ইলিশ মাছ স্মৃতিশক্তি বাড়ায় ও পড়াশোনায় মনোযোগী করে তোলে। ডিপ্রেশন অর্থাৎ অবসাদ, এই প্রজন্মের অনেকেই অবসাদগ্রস্ত, আর এই অবসাদ কাটাতেও কিন্তু ইলিশ মাছ সাহায্য করে। এই মাছের মধ্যে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে, যার ফলে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, পোস্টনেটাল ডিপ্রেশন কাটাতে পারে ইলিশ মাছ। এতক্ষণে আমরা যেসব গুরুত্বপূর্ণ উপাদানগুলি জানলাম, সেগুলি ছাড়াও ইলিশ মাছে রয়েছে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক ও পটাশিয়াম। থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখে আয়োডিন। সেলেনিয়াম উৎসেচক ক্ষরণে সাহায্য করে, যা ক্যান্সার মোকাবিলা করে। এছাড়াও ভিটামিন A ও D এর উৎকৃষ্ট উৎস হলো ইলিশ মাছ। এবার আমি আমার বন্ধু অনুষ্কাকে তার স্লাইড উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ দীপ। আমার প্রিয় বন্ধুরা, ইলিশের বৈশিষ্ট্য, তার রিপ্রোডাকশন, গুরুত্বপূর্ণ জিনিস, সেটির পুষ্টিগুণ, ইলিশ মাছ যে কিভাবে হ্রাস পাচ্ছে এবং তাকে সংরক্ষণের পদ্ধতি সম্বন্ধে জানবো। মহার্ঘ হয়ে উঠেছে, শ্রাবণ পেরিয়ে ভাদ্র চলছে, তো বর্ষায় গঙ্গা অথবা রূপনারায়ণে দেখা নেই ইলিশের। ঝাঁকে ঝাঁকে রূপালী শস্যের অভিমুখ হচ্ছে বাংলাদেশ, মায়ানমারের দিকে। আশঙ্কা করা হচ্ছে আরো সংখ্যা হ্রাস পাবে আগামীতে। কিন্তু এর কারণ কি? বর্তমানে দেখে নেওয়া যাক। প্রথমত, গঙ্গা দূষণ কারণে গঙ্গার জল দূষিত হয়ে পড়ছে, যার ফলে গঙ্গা জলে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। নদীর গভীরতা কমছে, জলের প্রবাহ কমছে এবং জলের তাপমাত্রা বাড়ছে, যার অতিরিক্ত মাছ ধরা। জলবায়ু পরিবর্তনের সাথে অতিরিক্ত ইলিশ মাছ ধরার কারণে এই সংকট দেখা দিচ্ছে। নদীর মোহনাতে যন্ত্রচালিত নৌকা ও ট্রলারগুলি অতিরিক্ত ছোট সাইজের জাল ব্যবহার করে খোকা ইলিশ ধরছে, যার দরুন মাছের সংখ্যা কমছে। পরবর্তী গুরুত্বপূর্ণ কারণ হলো 1975 সালে ফারাক্কা বাঁধ নির্মাণ। এর প্রধান উদ্দেশ্য হলো পর্যাপ্ত পরিমাণ গঙ্গার জল ভাগীরথী হুগলি নদীতে ফেরানো। কিন্তু এই বাঁধ নির্মাণের ফলে গঙ্গার আপস্ট্রিমে ইলিশরা যেতে পারছে না, যার ফলে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ইলিশ ডিম পাড়ার আগেই মোহনা ও উপকূলীয় অঞ্চলে ড্রিফটিং গিলনেট বা চান্দি জাল এবং বেড় জাল বা শালা জালে ধরা পড়ছে। এই সকল কারণের জন্য ইলিশ প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ IUCN এর রেড লিস্টে এটিকে লিস্ট কনসার্নের স্থানে রাখা হয়েছে। এটি তো জানলাম যে কি কি কারণে সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার জেনে নেওয়া যাক কি কি কৌশল অবলম্বন করলে আমরা ইলিশ মাছকে সংরক্ষণ করতে পারবো। ইলিশ অভয়ারণ্য সংরক্ষণের মাধ্যমে, অর্থাৎ ইলিশ মাছ কোথায় মাইগ্রেশন জায়গাগুলিকে চিহ্নিত করে তার সংরক্ষণের ব্যবস্থা করা। জাটকা বা ছোট অবস্থায় জাটকাকে না ধরে তাকে তার গন্তব্যস্থলে যেতে দেওয়া, যাতে সে বড় হওয়ার সুযোগ পায়। পরিণত বা অ্যাডাল্ট ইলিশ সংরক্ষণের মাধ্যমে, অর্থাৎ অ্যাডাল্ট ইলিশকে ডিম পাড়ার সুযোগ করে দেওয়া। ব্যবস্থাপনায় বিনিয়োগের জন্য একটি ব্যবসায়িক কেস তৈরি করা এবং ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটি তো আমরা জানলাম যে কিভাবে সংরক্ষণ করতে পারবো ইলিশকে। এবার জেনে নিই যে ভারত সরকার ইলিশ সংরক্ষণে কি প্রকল্প গ্রহণ করেছেন। ইলিশ মাছ ও তার ব্রিডিং গ্রাউন্ডকে রক্ষা করতে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট এর অধীনে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্ট নতুন কিছু নিয়ম 2013 সালের এপ্রিল মাসে গ্রহণ করেছে। এই নিয়মগুলি হলো মনোফিলামেন্ট নেট,
ও অন্যান্য মাছ ধরার জালগুলি 90 মিলিমিটার ও 40 মিলিমিটারের কম রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যস্থ এলাকায় 23 সেন্টিমিটারের নিচে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। 5টি প্রজনন স্থলকে ইলিশ স্যাংচুয়ারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া গঙ্গায় ইলিশের বিঘ্ন, তাই ইলিশের প্রাকৃতিক মজুদ সংরক্ষণ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নামক প্রকল্পটি গৃহীত হয়েছে। এবার এটি তো গেল গৃহীত কিছু প্রকল্প। সাধারণ মানুষের মধ্যে যতদিন না সম্পর্কিত সচেতনতা গড়ে উঠবে, ততদিন হয়তো ইলিশ সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থা। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলে তার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে হয়। এছাড়া এগিয়ে আসতে হবে ছাত্র সমাজকে, যাতে আরো বেশি করে তারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে এই সচেতন, অর্থাৎ 500 গ্রামের কম ইলিশ যাতে না ধরা হয়। ইলিশ মাছ ধরার জন্য ব্যবহার করা জাল যেন 4 থেকে 4.5 ইঞ্চির কম না হয়। বাজারে বিক্রিত ছোট ইলিশ তথা জাটকা তা বিক্রয় না করা বা না কেনা, এবং তারা যাতে অন্যদেরও এই বিষয়ে সচেতন করতে পারে সেটি তুলে ধরা। এবার জেনে নিই ইলিশ সম্বন্ধীয় বিচিত্র কিছু তথ্য। ইলিশ তার নমনীয় তৈলাক্ত গঠন বিন্যাস ও অত্যন্ত সুস্বাদু হওয়ার জন্য বিশেষত মাছের রাজা নামে পরিচিত। বর্ষায় যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়ে থাকে, ইলিশ মাছের নাম অনুসারে তা ইলশে গুড়ি বৃষ্টি নামে পরিচিত। অ্যানাটমি গবেষকদের মতে 1 কেজি ইলিশে থাকে প্রায় হাজার হাজার কাঁটা, আর এত কাঁটার জন্যই ইলিশ অন্য মাছের থেকে নিজের আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। গোলাপের মতো সুগন্ধি ফুল নিতেও যেমন কাঁটার আঘাত সহ্য করতে হয়, ইলিশের মতো সুস্বাদু মাছের ক্ষেত্রেও তাই। ফুলের রানী বা মাছের রাজার কাছে পৌঁছাতে তো কষ্ট সহ্য করতেই হবে। আমি আমার বিষয়ের শেষ পর্যায়ে এসে এটাই বলবো, বাঙালির গর্ব ও ঐতিহ্য তথা মাছের রাজা ইলিশকে যাতে আমরা হারিয়ে না ফেলি, তার জন্য মনে মনে এই সুদৃঢ় প্রতিজ্ঞাটি গ্রহণ করব। ধরবো না জাটকা, ইলিশ খাবো টাটকা। অর্থাৎ ছোট ইলিশ মাছগুলিকে একবার সমুদ্রে ফিরতে দিলে ওরা আবার খাবার উপযোগী হয়ে আমাদের নদী তথা আমাদের হাতেই ফিরে আসবে। তাই ইলিশ মাছ বাঁচিয়ে রাখতে হবে এবং নিজের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুদৃঢ় করতে হবে। এবার ছোট্ট একটি কবিতা উপস্থাপনের মাধ্যমে আমি আমার বিষয় সমাপ্ত করতে চলেছি। গঙ্গা পাড়ের হিলসা প্রজেক্ট, হাজার লোকের ভিড়, ইলিশ ভাজা খাবার পরেই সবাই কি অস্থির। 1 টুকরো ইলিশ নাকি 400 টাকা দাম, বেগুন ভাজা 62তে ঝরছে সবার ঘাম। মাছের সেরা ইলিশ প্রীতি ছন্দে করি পেশ, রূপালী তার গায়ের বরণ, রূপ ঝলমল বেশ। ইলিশ মাছের নেই তুলনা, ইলিশ সবার প্রিয়, ইলিশ রানী ইলিশ রাজা সবার স্নেহনীয়। ধন্যবাদ। এবার আমি আমার বান্ধবী কৃত্তিকাকে পরবর্তী স্লাইডটি উপস্থাপনের জন্য অনুরোধ জানাবো। Thank you, Anushka. We would like to express our special thanks and gratitude to our respected Principal Sir, Dr. Gautam Bit, IQAC, respected Head of the Department of Zoology, and all the faculty members of the Department of Zoology, of Vijayanaran Mahavidyalaya, for giving us this golden opportunity to do this wonderful project, which also helped us in doing a lot of studies, and we came to know about so many new things. And lastly, we are really thankful to our friends who helped us a lot. The source we have used for this presentation are the followings. Now we are concluding our presentation by giving our heartiest thanks to all of our seniors. দল জি কে তাদের অনন্য উপস্থাপনার জন্য অসংখ্য সাধুবাদ জানাই। ও এখন আমি প্রশ্নোত্তর পর্বের আরম্ভ করছি। আমি আলোচনা চক্রে উপস্থিত সকল সভ্যকে অনুরোধ করছি যে তারা উপস্থাপিত বিষয়ে তাদের প্রশ্ন বক্তাদের কাছে রাখতে পারেন। স্যার, আমার একটা কোশ্চেন আছে গ্রুপ ডির কাছে। বলো। আমরা যেমন বাঘের ক্ষেত্রে স্যার দেখতে পাই যে ওরা ওদের টেরিটরি একাই সামলায়, তেমন কি বাঘ রোলের ক্ষেত্রেও কি ওরকম কোন ওরা টেরিটরি মেনটেন করছে, বা
সেই টেরিটরিটা কি ওরা একা সামলাচ্ছে? এর উত্তর দেবে নিশ্চয়ই ওরা, যেটা প্রশ্ন রাখা হয়েছে। হ্যাঁ সৌভিক বলো। হ্যাঁ, এরা অবশ্যই এদের টেরিটরিকে সামলায়। বাঘ যেমন তার ইউরিনের মাধ্যমে অথবা বিভিন্ন স্মেল এরিয়াস মাধ্যমে এরা নিজের টেরিটরিকে বদ্ধ রাখে, এরাও তেমনি ইউরিনের মাধ্যমে এই সমস্ত এরিয়াকে বদ্ধ করে রাখে। অবশ্যই টেরিটরিকে সামলায় এরা। আচ্ছা, একাই করছে কি? মানে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একা ওদের টেরিটরিটাকে সামলাচ্ছে, এরাও কি একাই করছে? না, এরাও বলতে গেলে এরাও দেখতে গেলে আমরা এটা বন্য প্রাণী। এবার বন্য প্রাণী তো একা টেরিটরি কখনো সামলাতে পারে না, এরাও দলে অনেক সময় থাকে। আবার অনেক সময় দেখা যায় এরা একা একাও ঘুরে বেড়ায়, তখন সেই ছোট এলাকাটা টেরিটরিটা তাকে একা সামলাতে হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে এরা দলের সঙ্গে যখন ঘোরে, সেই দলটা পুরোটা তাদের টেরিটরিকে সামলাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক আর ইউ। কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ করো। হ্যাঁ, হিলসার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সিকুয়েন্সুয়াল একটি ব্যাপার ছিল, যেটা বায়োলজি সিকোয়েন্সিয়াল জায়গা। সিকোয়েন্সিয়াল হার্মাফ্রোডাইটিজম বলতে চাইছো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই ব্যাপারটা যদি একটু বলা হয়। Actually, in Tenulosa elisa, we can find the protandrous hermaphrodite. That means the sex is changing from male to female. During the reproductive cycle, this species undergoes through this process. And in Tenulosa kelly, Tenulosa tolli, and Tenulosa elisa, this protandrous hermaphrodite change is seen. ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোনো স্যার, প্রশ্ন? আরেকটি আমার প্রশ্ন আছে যে আমার ইলিশ মাছের ক্ষেত্রে হ্যাঁ আমরা আরেকটি দেখতে পাই আমার যে একটি ছোট ছোট সূক্ষ্ম অনেক কাঁটা থাকে। আমার একটি প্রশ্ন ছিল স্যার। এই কাঁটার কি হ্যাঁ কোনো বিশেষত্ব আছে? ওই হ্যাঁ অর্পণ, এই প্রণয়ের প্রশ্নটা নিয়ে নি, তারপর তোমার প্রশ্নটা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এরকম একটা প্রশ্ন এসেছে, ইলিশ মাছের অনেক ছোট ছোট কাঁটা আছে, এই কাঁটার কি কোনো বিশেষত্ব আছে? আসলে হ্যাঁ, কিছু বিশেষত্ব আছে বলতেই পারি। ইলিশ মাছে যে ছোট ছোট কাঁটাগুলো হয়, সেটাকে আমরা পিন বোনস বলে থাকি, এবং এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়াই শেপড পিন বোন হতে পারে হয়, আর একটা হচ্ছে স্ট্রেট পিন বোন হয়। আর এরা মোট মিলিয়ে 138টা থাকে। আর একদিকে ওয়াই শেপ যে পিন বোনসটা, সেটা এক সাইডে 37টা থাকে, আর স্ট্রেট বোনস যেটা, সেটা হচ্ছে আর এক সাইডে 32টা থাকে। আর এটা একটু নরম টাইপের হয় এই কাঁটাগুলো তুলনামূলক। ওকে, থ্যাংক অর্পণ, ইউ। এবার তোমার প্রশ্নটা করো। হ্যাঁ স্যার, স্যার ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে ইলিশ মাছে গঙ্গাতে আসতে যেটা পারছিল না, সেটার জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে? প্রশ্নটা তোমরা পেয়েছো যারা বলেছে? হ্যাঁ স্যার, আসলে 2019 সালেই মানে ন্যাশনাল মিশন ক্লিন গঙ্গা যে পরিকল্পনাটা এটা গ্রহণ করেছে ফারাক্কা ব্যারেজের, যে ন্যাভিগেশন লকটা ছিল, মানে যার ফলে হচ্ছে ইলিশটা হচ্ছে গঙ্গার আপস্ট্রিমে যেতে পারছিল না। সেটাই হচ্ছে 2019 সালে একটা 3 বছরের প্রজেক্ট গ্রহণ করেছে 360 কোটি টাকার, যেখানে মানে ইলিশ মাছ যাতে যেতে পারে তার জন্য একটা ফিশ পাস তৈরি করা হয়েছে, যাতে তারা আগের মতোই, মানে 1975 সালে ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার আগে যেমন গঙ্গার থেকে অনেক দূরে আমরা দেখতে পারতাম এলাহাবাদ, ইভেন আগ্রা পর্যন্ত ইলিশ চলে যেত, তো সেইটা মানে বাধা সৃষ্টি হয়ে গেছিল। কিন্তু এই 2019 সালে 360 কোটি টাকার একটা প্রজেক্টে ফিশ পাস তৈরি করা হয়েছে, এখান থেকে এখন অনেকটাই আমরা ইলিশের সংখ্যা বাড়াতে পেরেছি।
আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু কিছু জায়গা কথা বিভ্রান্তি এসেছে। আমার মনে হয় তোমরা পরে এটা নিয়ে একটু আলোচনা করতে পারো, কারণ তোমরা একই কলেজে রয়েছো স্যার, কাছাকাছি। পরে এটা নিয়ে হয়তো আলোচনা করবে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে যে ইলিশকে মানে প্রথম যে কটা মানে যতগুলো প্রেজেন্টেশন হয়েছে ইলিশ সম্বন্ধে সব কটা জায়গাতে মানে রূপালী শস্য হিসাবে মানে বলা হচ্ছে কি। তো আপাত দৃষ্টিতে আমার যে মনে হয় মানে এর রংটা ওরকমই, তো এর যে এই চকচকে রূপালী রঙের কোনো বিশেষ কোনো কারণ আছে? ইলিশ এটা মাছের এই আমার জানা নেই চকচকে রূপালী তথ্যটা। রঙের জন্য হ্যাঁ, বিশেষ কোনো কারণ আছে কিনা কেউ এটা অন্য অন্য কেউ মাছের থেকে তোমাদের এই অনেকটাই ব্যাপারে আলাদা দেখায় মানে আমার যেটা মনে হয়। ওরা বলতে পারবে যদি আলোকপাত করতে পারো, তোমাদের কারোর কিছু জানা আছে? আসলে ইলিশ মাছের যে আঁশের সজ্জাক্রমটা থাকে সে তার একটি অদ্ভুত ধরনের রিফ্লেকশনের ফলেই মানে আমার যতদূর জানা আছে যে এই মানে রূপালী বর্ণটা আমরা দেখতে পাই, এই সিলভার কালারটা আমরা দেখতে পাই আঁশের সজ্জাক্রমের উপর নির্ভর করে মানে আলোর রিফ্লেকশনটা পড়ে। সো তাই জন্যই হয়তো রূপালী বর্ণটা দেখতে পাওয়া যায়। যদিও গঙ্গার আচ্ছা, ইলিশ এবং পদ্মার ইলিশের মধ্যে পার্থক্য আছে। পদ্মার ইলিশের ক্ষেত্রে রূপালী বর্ণটা দেখা যায়, কিন্তু গঙ্গার ইলিশের ক্ষেত্রে এটা অনেকটা সোনালী বর্ণের হয়ে যায়। আচ্ছা, আমি ঠিক একটুখানি আছে। বলি। আর হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আসলে এই মানে যেটাকে আমরা বর্ণ বলছি সেটা কিন্তু বর্ণ নয়, এটাকে ইংলিশে বলা হয় ইরিসেন্স। মানে যেটা রিফ্লেকশন যেটা বললো আর কি, ওটাকে আরো একটু সুপারফাইন করে যেটা বলা হয় সেটা হচ্ছে হুম, ইরিসেন্স। এটা বাটারফ্লাই এর ডানার মধ্যে হয়। হ্যাঁ, বাটারফ্লাই যে সমস্ত আমরা জানো। কালারেশন গুলো দেখি সেগুলো কিন্তু কোনো কালার না, এগুলো হচ্ছে এই যে সমস্ত আঁশগুলো আছে তাদের মধ্য দিয়ে লাইট যখন পাস করে, লাইটের যে সাতখানা বিভিন্ন সাতটা যে বর্ণ আছে সেগুলোর রিলেটিভ যে আহ, গতি যেটা, সেই গতিটা যেভাবে বাধাপ্রাপ্ত হয়, যেভাবে উঠে আসে, সেই অনুযায়ী তার কালারেশনটা হয়। তো ইলিশ মাছের এই যে বিভিন্ন রকমের কালারেশনের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু ওই একই ব্যাপার। আমাদের চোখে যেটা আসছে ইরিসেন্স, সেটা যেভাবে আসে লাইটটা ওখান থেকে পাস করার পর, সেটাকে আমরা যেভাবে চোখে আসে সেইভাবে আমরা কালারেশনটা দেখি। এটা কিন্তু অন্য কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এই ময়ূরের পেখমের ক্ষেত্রেও এটাই বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ধন্যবাদ আর স্যার, কারো ধন্যবাদ গ্রুপ জি এর সকল সদস্যকে জানাই। আমি উত্তরের অ্যান্সার পেয়েছি। হ্যাঁ স্যার আমার আর কারো কোনো স্যার আমার একটা জানার প্রশ্ন? ইচ্ছা আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাই যে গ্রুপ ডি এবং গ্রুপ জি এর ছাত্রছাত্রীদেরকে তারা এরকম মনোরম একটা উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার গ্রুপ জি এর কাছে কোশ্চেন, যারা ইলিশ মাছ নিয়ে বললো, আমি দুটো জিনিস আমার জানার ইচ্ছা। সেটা হচ্ছে টিনোলোসা ইলিশা কি প্যারেন্টাল কেয়ার শো করে, এটা আমার একটা জানার ইচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে এরা যে বলছে বারবার যে মাছে রাজা ইলিশ এবং স্বাদে গন্ধে অতুলনীয়, কেন ইলিশ মাছ কেন এত টেস্টি হয়, এটা একটু জানার ইচ্ছা আমার স্যার। হ্যাঁ, আমি বক্তাদের উদ্দেশ্যে আমি করছি যে একটা প্রশ্ন স্যার রেখেছেন, একটা নয় দুটো প্রশ্ন, না বলে কোয়ারি বলাই ভালো। তোমাদের কাছে যদি এটার কোনো সদুত্তর থাকে, জানা থাকে, জানা থাকতেই হবে এমন কোনো কথা হয়তো নেই। যদি থাকে, কারণ আমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলো। আসলে পদ্মার ইলিশ সব Sir, থেকে মানে the বেশি uniqueness সুস্বাদু of হয় it, শোনা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কেটে পদ্মার যাচ্ছে ইলিশের সুস্বাদু হওয়ার যে জিনিসটা। বলো, কারণটা বলো। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে এই পদ্মা মেঘনা অববাহিকায় মানে যে ধরনের ইলিশরা খাবার খায় আর জলের প্রবাহের ফলে শরীরে মানে চর্বি উৎপাদন হওয়ার পরিমাণটা অনেকটা বেশি থাকে গঙ্গার ইলিশের তুলনায়, যার ফলে হচ্ছে ইলিশের এতটাই সুস্বাদু ইলিশ মাছ হয়ে থাকে। আর আরেকটা প্রশ্ন বোধহয় স্যার রেখেছিলেন, জানি না স্যারের এই প্রশ্নটাতে স্যার সন্তুষ্ট হলেন কিনা, তবে আরেকটা প্রশ্ন স্যার রেখেছিলেন। সেই প্রশ্নটার উত্তর কে দেবে? কেউ দেবে?
স্যার তো দুটো প্রশ্ন ছিল নাকি? যখন জুভেনাইল ফিশ গুলো যখন আফটার স্পনিং এর পর ফ্রেশ ওয়াটার থেকে যখন মেরাইন ওয়াটারে ফেরে, তখন কি পুরুষ অথবা স্ত্রী কোনো মাছ কি তাদের গাইড করে, প্যারেন্টাল কেয়ার কি শো করে ইলিশ, সেটা জানতে চাইছি। না স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, প্লিজ প্রসিড। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন না থাকলে আমি এই প্রশ্ন মানবেশদা আমার সরোজবাবুর প্রশ্নের উত্তর কি সরোজবাবু পেয়েছেন? সরোজ, আচ্ছা ও প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আচ্ছা মানে স্যাটিসফাইড। হ্যাঁ, এবার আমি একটুখানি যদি বলি আর কি, আমি জানি সরোজ এই ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করা। বলুন স্যার। এই যে টেস্টের কথা বলা হচ্ছে না, মানে এইটা আমার একটা কারণ, আমি করে পরবর্তীকালে এটা দেখেছি। সেটা প্রথম ব্যাপারটা হচ্ছে যে এই ইলিশের সব থেকে মেজর রুট অফ মাইগ্রেশনই ছিল কিন্তু আমাদের গঙ্গা আর পদ্মা। তার একটা বড় কারণ ছিল যে গঙ্গা বা পদ্মা এদের যে উৎপত্তি স্থল, মানে আমাদের গোমুখ যেখান থেকে গঙ্গা নেমে আসছে, এইখানে প্রচুর পরিমাণে ডলোমাইট আছে। এই ডলোমাইট যখন জল এই ডলোমাইট পাথরের উপর দিয়ে আসে, তখন ডলোমাইটের পাথরের যে সমস্ত মিনারেলস গুলো, সেগুলো তো কিছুটা ডিজলভ হয় জলের মধ্যে। তো সেই ডিজলভ মিনারেলস এর মধ্যে একটা মেজর মিনারেলস হচ্ছে সিলিকা। আর এই সিলিকার কনসেন্ট্রেশন একটু বেশি থাকে বলেই আমাদের গঙ্গা বা পদ্মার মধ্যে ডায়েট অংশের একটা আধিক্য বরাবর ছিল। তো এই ডায়াটমস খায় বলেই পসিবলি, মানে এটা ওয়ান অফ দ্য রিজন যে আমাদের গঙ্গা আর পদ্মার ইলিশের টেস্ট একটু বেশি ভালো হয়। এটা অনেকে কোরিলেট করার চেষ্টা করেছে। তো আর এই যে বলা হচ্ছে না যে আমাদের পদ্মাতে গঙ্গার দিক না, কিন্তু ডিফারেন্স হওয়ার জায়গা নেই, তার কারণ হচ্ছে ভাড়া আছে, এটা কিন্তু গঙ্গা পদ্মার দিক তো সেইটা করা হয়। তারপর থেকে আমাদের বিদ্রোহ আলাদা হয়ে গেল, আবার পরে গঙ্গার মধ্যে পলিউশনটা জন্য ডায়াটমসের মাত্রা গত 30-20 বছরের মধ্যে অনেক কমেছে। আর গঙ্গার মধ্যে মেবি পলিউশনটা অনেক কম, এটা কিছু ক্ষেত্রে দেখে হয়েছে, যার মাধ্যমে কিন্তু একটা লেভেল জায়গাতে। আচ্ছা, আমাদের ডক্টর কৌশিক ঘোষ একটা প্রশ্ন করতে চান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইলুমিনেটিং ইউর ভ্যালুয়েবল নলেজ উইথ আস। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন মানে আমি মাঝে কারেন্ট চলে যাওয়ায় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তো আমি জানি না, হয়তো রিপিটেশন হতে পারে প্রশ্নটার, হয়তো কেউ এর মধ্যে করেছেন, তাহলে রিপিটেশন হলে আমাকে একটু মানে মার্জনা করে দেবেন সবাই মিলে। আমার দুটো গ্রুপের কাছে দুটো প্রশ্ন আছে। মানে প্রথম যেটা প্রশ্ন আমার ছিল, আমি জানি না সেটা হয়তো সুপ্রতিমের উত্তরে কিছুটা বোঝা গেল। আমার যেটা কোশ্চেন ছিল যে বে অফ বেঙ্গলে তো আমরা শুধু গঙ্গা আর এখানে পদ্মা পড়তে দেখছি না, সঙ্গে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এইসব নদীও আসছে। তাহলে মানে ইলিশের কি ওখানে অ্যানাড্রোমাস মাইগ্রেশন হয় রেনি সিজনের সময়? আর যদি হয়, মানে আমি জানি না, সেটা আমার নলেজে নেই যে গোদাবরী ইলিশ নাম করা কি কৃষ্ণার ইলিশ নাম করা, এই ব্যাপারে ডিটেলস ইনফরমেশনটা আমি চাইছিলাম আর কি, যে হয় কি না। যদি হয় তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে কেন না হয়, মানে কেন হয় না আর কি। এটা হচ্ছে ফিশ গ্রুপের কাছে এটা আমার প্রশ্ন ছিল। ফিশ গ্রুপ, তোমরা প্রশ্নটা শুনেছো স্যার একটা প্রশ্ন করেছেন, এটা খুব ইন্ট্রিকেট প্রশ্ন, তোমরা শুনেছো কিনা জানি না। তোমরা তাহলে যদি জানা থাকে উত্তরটা দাও। হ্যালো হ্যালো ফিশ নিয়ে যারা বলেছো জি গ্রুপ, তোমরা এটার উত্তরটা জানো কেউ, বা আরো কি তোমাদের কাছে কোনো ইনফরমেশন আছে? হ্যালো স্যার, এটা ঠিক জানি না। ওকে ওকে, ক্লিয়ার করে। আচ্ছা, কৌশিক, হ্যাঁ, যদিও আমি মাছের লোক নই, কিন্তু এদের সঙ্গে এদের পাল্লায় পড়ে একটু পড়ছিলাম। নর্মদার মধ্যে এদেরকে পাওয়া যায়, কিন্তু নর্মদাতে এদের রেকর্ডেড হয়েছে,
তবে না, সাউথ নর্মদাটা তো হচ্ছে ওয়েস্ট কোস্টে যাচ্ছে, আরাবিয়ান সিতে গিয়ে পড়ছে। হ্যাঁ, না মানে নর্মদাতে এরা রেকর্ডেড হয়েছে, কিন্তু কৃষ্ণা গোদাবরীতে সেই রকম রেকর্ডেড হয়নি। কিন্তু কারণ বিশ্লেষণ কিন্তু বিশেষজ্ঞরা করতে পারছেন না। এটা জানি না নাব্যতার ব্যাপার আছে কিনা, হ্যাঁ, কিন্তু ওরা কারণ বিশ্লেষণ করতে পারেননি। আমি নর্মদার কথাটা বললাম এই কারণে, কারণ এটাও আশ্চর্য যে ওইদিকে পাওয়া যাচ্ছে, তার মানে ওদিকে ওদের ডিস্ট্রিবিউশন আছে। আর কারণ আরাবিয়ান কোস্টে আছে, আরাবিয়ান কোস্টে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ ওদিকে আছে, কিন্তু এই দিকটাতে কেন পাওয়া যায় না? নাব্যতার কোনো ব্যাপার বা বেল্ট হয়তো পায় না, আমি জানি না, কিন্তু এই দিকে কিন্তু সত্যি করেই নেই। এবং এই গঙ্গা অববাহিকা বা এমনকি বার্মা পর্যন্ত এরা যায়, কিন্তু এই দিকটাতে পাওয়া যায় না হয়তো, কারণ এলাহাবাদ পর্যন্ত এদের কিন্তু আপ মুভমেন্ট দেখা গেছে। হ্যাঁ, কিন্তু এখানে সেখানে হয়তো অনেক ফ্ল্যাট নদী বলে হয়তো পায় না জলটা, হতে পারে, তবে এটা পাওয়া যায় না, এটা কিন্তু ঘটনা। ওই রকম ডিস্ট্রিবিউশন নেই সাউথে। না, এটা আমার এখন সুপ্রতিমের কথা শুনে মনে হচ্ছে, আমি জানি না, এটা হাইপোথেসিস। ডায়াটম হ্যাঁ, হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালগি হতে পারে, ডায়াটম হতে পারে, হ্যাঁ ডায়াটম হতে পারে, দ্যাট মে বি ইট ইজ। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে কোনো মতামত দেননি, পাইনি অন্তত আমি। এনিওয়ে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি ফার্স্ট গ্রুপে বলি দুটো, একটা সাজেশন আর একটা প্রশ্ন। প্রথমে সাজেশনটা বলি, আমি ওদের যে ডিস্ট্রিবিউশনাল প্যাটার্নের যে ম্যাপটা দেখলাম, সেখানে আমার মনে হয় ম্যাপটাতে একটু গন্ডগোল আছে, বেটার একটু চেক করে নেওয়া ভালো। মানে তোমরা যখন ইন্ডিয়ার ম্যাপ দিচ্ছ যে ডিস্ট্রিবিউশনের, সেখানে তো জানোই একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে একটা কনফ্লিক্ট আছে ভারতের সঙ্গে, তা বেটার ওই জায়গাটা একটু কসাস থাকা ভালো। মানে এমন কোনো ম্যাপ দেবো না যেটা হয়তো আমাদের ভারত সরকারই মানছে না সেই ম্যাপটা। মানে ইন ফিউচার এটাকে একটু খেয়াল রেখো তোমরা। সরি। ওকে ওকে স্যার, ওকে। আর যেটা কোশ্চেন আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি হয়তো মিস করে যেতে পারি তোমাদের প্রেজেন্টেশনটা পুরোটা। তোমরা কি বলেছো যে ফিশিং ক্যাট নিয়ে যেটা বলেছো, ফিশিং ক্যাটের কাছাকাছি এরকম কি কি আর কিছু অন্য ধরনের ক্যাট পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে? মানে ডোমেস্টিকেটেড ক্যাটটা আমি বাদ রাখছি এখন, সে তো সবাই জানি পাই। আদার দ্যান ডোমেস্টিকেটেড ক্যাট, ফিশিং ক্যাট ছাড়া কি আর কোনো এরকম ক্যাট পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে? যে জায়গাগুলো তোমরা বলেছো ডিস্ট্রিবিউশন আছে, ধরো সুন্দরবন, হাওড়া, হুগলি, এরকম জায়গায় এনি ইনফরমেশন আছে তোমাদের কাছে? জানো তোমরা এই ব্যাপারে কিছু? কেন আমি কোশ্চেনটা করছি সেটা আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, ধরো তুমি ফিশিং ক্যাট নিয়ে অনেক কিছু পড়াশোনা করলে, করার পরে তুমি যখন ফিল্ডে গেলে ডেটা কালেকশন করতে, তখন এমন একটা ক্যাট দেখলে, তুমি যদি সেটাকে ঠিকঠাক না চিনতে পারো, তাহলে হয়তো একটা অন্য ক্যাট, তুমি যেহেতু জানো যে এরকম ফিশিং ক্যাটে গায়ে এরকম স্পট আছে, তার মানে ফিশিং ক্যাট করে দিলাম। ইট মে বি এ লেপার্ড ক্যাট। ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, সেক্ষেত্রে very pertinent question for identification specifically as fishing cat. এটাই জানতে চাইছি, কিছু আছে কি এটা ছাড়া, ফিশিং ক্যাট ছাড়া? সরি স্যার, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। হ্যালো হ্যালো আচ্ছা, হ্যালো, হ্যাঁ সমীর দা বলুন। বাংলায় কটাস বলে একটা ওই জাতীয় বিড়াল আমরা দেখতে পাই, কটাস আগে দেখেছি আর কি। সেটা কি ফিশিং ক্যাটের? হ্যাঁ সমীর দা, ওটাকে জাঙ্গল, না জাঙ্গল বলে, ওটাকে বলে জাঙ্গল ক্যাট। আচ্ছা আচ্ছা, কটাস আছে, ওটা হচ্ছে জাঙ্গল ক্যাট। আচ্ছা আচ্ছা, ওর গায়ে কোনো স্পট থাকে না, জাঙ্গল ক্যাটের গায়ে এরকম ভাবে ফিশিং ক্যাটের মতো স্পট থাকে না, কাজেই ওটাকে ডিফারেন্সিয়েট ইজিলি করা যায়। কিন্তু ফিশিং ক্যাটের সঙ্গে যেটা সুন্দরবনের দিকে মেন প্রবলেম হয়, সেটা হচ্ছে কি লেপার্ড ক্যাট। লেপার্ড ক্যাট, এক্স্যাক্টলি। সেখানে একটু মানে ওইটা আমি তোমাদের বলছি, যখন মানে বলবে একটু ডিফারেন্সিয়েশন গুলো বলে দিলে কি হয়, তাহলে যে ফিল্ডে যাবে সে গিয়ে ওইটা দেখে নিতে পারবে একদমই। এমনি ওভারঅল হচ্ছে গিয়ে দুটো গ্রুপেরই খুবই সুন্দর হয়েছে প্রেজেন্টেশন, আমি যেটা শুনলাম। আর এই যে কোশ্চেনগুলো আমি করলাম, এইটাকে তোমরা ক্রিটিসিজম হিসেবে নিও না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এই কোশ্চেনগুলো তোমরা যখন আরো বড় কোনো একটা মঞ্চে যাবে প্রেজেন্টেশন দিতে, তখন কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে অডিয়েন্সের কাছ থেকে, সেটা কিন্তু মানে আমি তার জাস্ট একটা স্যাম্পল তোমাদের দিলাম। কাজেই একটা জিনিস যখন আমি বলছি, তখন আর কি কি কোশ্চেন আসতে পারে, অডিয়েন্সরা কি কি কোশ্চেন আমাকে করতে পারে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে নিজেদের মধ্যে গ্রুপে আলোচনা করে ঠিক করতে হবে যে এই বিষয় নিয়ে আমি যেটা বলছি কি কি কোশ্চেন আসতে পারে। তাহলে সেরকম ভাবে একদম তোমাদের প্রিপারেশনটা মানে আমি বলবো 100 আউট অফ 100 হবে আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি প্রশ্নোত্তর পর্ব থেকে বেরিয়ে যাব।
আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন আজকের মতন নেই। প্রশ্ন যদি কারো জমা থাকে পরে আবার এটা নিয়ে আলোচনা তোমরা করা যাবে। সবাইকে একটা সুন্দর প্রশ্নোত্তর পর্বের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমাদের আজকের আলোচনা নিরীক্ষক ডক্টর সুপ্রতিম মুখার্জিকে উপস্থাপনাগুলির সামগ্রিক মূল্যায়নের একটা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মানবেশ বাবু। আমার তো খুব ভালো লেগেছে যে এইরকম ভাবে আমাদের স্টুডেন্টরা এই ব্যাপারগুলোকে উপস্থাপনা করতে শিখেছে। পরপর যেভাবে একটা শোর মধ্যে এসছে প্রত্যেকটা ম্যাটার, সেই ম্যাটারগুলো অত্যন্ত সুচারুভাবে সাজানো হয়েছে। ওভারঅল সমস্ত দিক থেকে এটা খুব ভালো একটা প্রোগ্রাম দাঁড়িয়েছে। আর আমিও খুব খুশি পুরো ব্যাপারটাকে নিয়ে, কেননা আমার নিজেরও আর কি এই ফিশিং ক্যাটের ওপর কিছু মানে ফিল্ড ওয়ার্ক ছিল আর কি। তো সেদিক থেকে দেখতে গেলে ওরা যেগুলো পয়েন্টগুলো ধরেছে সেগুলো কিন্তু সব খুব ভ্যালিড পয়েন্ট। এবার ওদের এই ব্যাপারে হয়তো রিসার্চের ইন্টারেস্ট যাতে মেনটেন থাকে, তার জন্য আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে ফিশিং ক্যাটের যে আমাদের এই যে এখন এত ফিশিং ক্যাট নিয়ে এত সবাই বেশি চেষ্টা করছি জানার, বা এই যে ব্যাপারটা নিয়ে এত বেশি চারিদিকে একটা আলোড়ন করেছে, তার কারণ প্রথম হচ্ছে 2010 সালে NCBS এর উমা কৃষ্ণানের একটা প্রজেক্ট। উমা কৃষ্ণন NCBS এর সায়েন্টিস্ট, তো উনি প্রথম এই ফিশিং ক্যাটের একটা প্রজেক্ট আনেন। ওনার ছেলে ছিল আমাদের তিয়াসা আধ্য বলে একটা ছেলে, উনি খুব ভালো কাজ করেছে। 2010 সালের পর থেকে কিন্তু পুরো সিনারিওটা বদলে যায়। বলতে 2010 সালের আগে পর্যন্ত কিন্তু ফিশিং ক্যাটের পপুলেশন সম্বন্ধে সেরকম কোনো ধারণা ছিল না, পৃথিবীতে কাউরই সেরকম ছিল না। ওদেরকে প্রথম দিকে ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড বলা হতো, পরের দিকে সেটাকে এনডেঞ্জার্ড বলা হতো। কিন্তু ওই ইন্টেনসিভ কাজের পরে 2010 সালের পরে প্রথমবার জানা গিয়েছে যে অ্যাকচুয়ালি যতটা ভাবা গিয়েছিল যে কম আছে, সেটা কিন্তু নয়। যে পপুলেশন মোটামুটি একটা জায়গায় আছে, সেটা রিসার্চের পরে জানা গিয়েছে। কারণ ওরা যে সমস্ত হ্যাবিটেট গুলো থাকে, সেই সমস্ত হ্যাবিটেট গুলো নর্মালি লোকে ইউজ করতে পারে। আর যারা জানে যে এইসব জায়গাগুলোতে আছে, তাদের সঙ্গে সাইন্টিফিক ওয়ার্ল্ডের একটা কমিউনিকেশন, এই একটা গ্যাপের জন্য একটা সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এই 10 বছর ধরে বা 12 বছর ধরে এর পেছনে ক্রমাগত রিসার্চের পরে এখন আমরা মোটামুটি জানতে পেরেছি যে না, এগুলোকে কোন কোন জায়গায় পাওয়া যায়। যেমন আমাদের খুব কাছাকাছির মধ্যে হুগলি জেলাতে যদি বলি, সব থেকে ভালো জায়গা হচ্ছে পাওয়ার হচ্ছে ডানকুনি ওয়েটল্যান্ড। ডানকুনি ওয়েটল্যান্ডের যে হোগলা বন যে সমস্তগুলো আছে, সেখানে কিন্তু এদের ডেফিনিট পাওয়া যায়। কেননা আমরা যখন প্রথম ট্র্যাক ক্যামেরা বসাই, প্রথম দিন ট্র্যাক ক্যামেরা বসিয়েছি 24 ঘন্টার মধ্যে সাইটিং হয়েছে। মানে নর্মালি 15 দিনের মধ্যে ট্র্যাক ক্যামেরা বসিয়ে রাখতে লাগে, 15 দিনের মধ্যে হয়তো একবার বা দুবার সাইটিং হলেও হতে পারে। কিন্তু ডানকুনি ওয়েটল্যান্ডে এত ডেন্সিটি ভালো যে উইদিন 24 আওয়ার্স আমরা ছবি পেয়েছি। আর যদিও ডানকুনি ওয়েটল্যান্ড হচ্ছে খুব আমাদের একটা ভালোরেবল জায়গা, হয়তো পরবর্তীকালে এটা থাকবেই না। হ্যাবিটেট লস একটা খুব বড় এদের একটা লসের পেছনে কারণ থাকবে। যদিও সুন্দরবনে এদের পপুলেশন আছে, আর সুন্দরবনেরটা আশা করি মানে হয়তো কিছু বছর পারসিস্ট করবে গ্লোবাল ওয়ার্মিং এর থ্রু দিয়ে, যদি ওটা ডুবে না যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। খুব ভালো হয়েছে, খুব ভালো প্রোগ্রাম। ধন্যবাদ। আচ্ছা, অশেষ ধন্যবাদ ডক্টর সুপ্রতিম মুখার্জিকে তার মূল্যবান মূল্যায়নের জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে পৌঁছেছি। ধন্যবাদ প্রদানের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব। ওং সহনা ভবতু সহনা ভুনতু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। যজুর্বেদের শান্তি মন্ত্র, শান্তি। হ্যাঁ, এই শান্তির জন্যই আমাদের জীবনের সবটুকু অনুসন্ধান। এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীব এই পৃথিবীর বুকে স্বমহিমায় বিরাজ করুক, তবেই মানুষও তার মাঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। এ প্রসঙ্গে মনে পড়ে রবীন্দ্রনাথের কথা, বিশ্বভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। অথবা প্রকৃতির কাছে তার হাহাকার, যে দাও ফিরে সে অরণ্য, ল এ নগরী। 4 দিন ধরে চলমান এই আলোচনা চক্রে ছাত্রছাত্রীরা এই বার্তায় দিতে চেয়েছে যে বাঁচো আর বাঁচতে দাও। অন্যকে বাঁচালে তবেই নিজে বেঁচে থাকা যায়।
মানুষই পারে এই মহতি কাজ সম্পন্ন করতে। তাই সাধারণ মানুষের মধ্যে এই চেতনার উন্মেষ ঘটানোর প্রয়াসের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী বন্ধু, তাদের আন্তরিক প্রচেষ্টার দ্বারা এই মহতি অনুষ্ঠানের পরিকল্পনা ও তার সার্থক রূপায়ণের জন্য। এই কর্মযজ্ঞে আমরা আইকিউএসির অকুণ্ঠ সমর্থন পেয়ে আপ্লুত, তাই সব সভ্যের জন্য রইল আমাদের অসংখ্য ধন্যবাদ। এই 4 দিনের আলোচনা চক্রে আমরা নিরীক্ষক হিসেবে 4টি স্বতন্ত্র মহাবিদ্যালয়ের 4 জন অধ্যাপককে পেয়েছি। তারা হলেন অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁই, ডক্টর সৌম্যজিৎ ব্যানার্জি, ডক্টর দেবনারায়ণ সাহা এবং ডক্টর সুপ্রতিম মুখার্জি। তাদের মূল্যবান মতামত আমাদের মূল্যবান প্রাপ্তি, তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বুলু দাঁকে এই সমগ্র অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তাব উপস্থাপনার জন্য, আর এই রূপায়ণে সক্রিয়ভাবে এই সাহায্য করেছেন আমাদের এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর সরোজ কুমার ঘোষ, তাকেও অশেষ ধন্যবাদ জানাই। পরিশেষে ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়কে, যিনি আমাদের সমস্ত কর্মকাণ্ডের মূল কাণ্ডারি এবং তা বাস্তবায়নে আমাদের দিকে সক্রিয় সমর্থনের হাত নিয়ত প্রসারিত করে থাকেন। পরিশেষে ধন্যবাদ জানাই গুগল মিট প্ল্যাটফর্মকে, যার সাহায্য নিয়ে এই মহামারী কালে আমরা এই আলোচনা চক্র সংগঠিত করতে পেরেছি। আবারও ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের এই আলোচনা চক্রের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।